প্রথমে আমরা একটা ব্লাড গ্রুপ সম্পর্কে আগে আমরা আলোচনা করি যে ব্লাড গ্রুপের কি কি থাকবে না থাকবে সেটা নিয়ে একটু কথা বলি আমরা। হ্যাঁ, প্রথমে এখানে একটা মানে প্রথমে ল্যান্ডস্টোন আর ওয়েবার আমরা অবশ্যই জানি, এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি যে ব্লাড গ্রুপটা কিভাবে আবিষ্কার হচ্ছে, ব্লাড গ্রুপে কিভাবে আমরা কতগুলো প্রায় 100 টাইপস অফ ব্লাড গ্রুপ কিন্তু আছে আমাদের এখানে। হ্যাঁ, কিন্তু আমরা ব্লাড গ্রুপে আমরা সাধারণত এ বি ও তারপরে এ বি আর হচ্ছে এই চারটা মেইন ব্লাড গ্রুপ, আর তার সঙ্গে পজিটিভ না নেগেটিভ এর জন্য আমরা একটা আরএস দিয়ে আমরা আইডেন্টিফাই করি। তাহলে মানে আমরা কিন্তু বেসিক্যালি 4-5টা ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করি, বাকি যে 95 বা 96টা সেটা নিয়ে খুব একটা বেশি আমরা ডিসকভার করা আছে, কিন্তু ওগুলো নিয়ে আমরা যেতে মাথা ঘামাই না, কারণ বেসিক কমন এগুলোর মধ্যে বেসিক্যালি চলে আসে। এখন ল্যান্ডস্টোন ওয়েবার কি 1940 সালে দেখে গেছে যে হিউম্যান রেডসনে এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করে, আবিষ্কার ঠিক না জানতে পারে। এই অ্যান্টিজেনটা দেখা গেল যে উনি যেখানে এই গবেষণাটা চালাইছিল সেখানে দেখা গেলো এক ধরনের জঙ্গলের মধ্যে আরএস মানকি ছিল, উনি যেখানে এটা আবিষ্কার করে সেই মানকির মধ্যেও দেখা গেলো যে এই ধরনের একই সেম টাইপ অফ অ্যান্টিজেন আছে। এখন এই অ্যান্টিজেন গুলোকে যাদের 3টা পেয়ারে ভাগ করা হয়, একটা ক্যাপিটাল টি স্মল ডি, তারপর ক্যাপিটাল সি আর এটা হচ্ছে ক্যাপিটাল ই স্মল ই। কিন্তু মেজর যেটা সি আর ইটা থেকে আমরা এই ডিটাকে এদেরকে ডিটাকে আমরা বেশি করে প্রায়োরিটাইজ দেবো। যার মধ্যে ডিটা থাকবে সে পজিটিভ, আর যার মধ্যে ডিটা থাকবে না সে আরএস নেগেটিভ। মানে ক্যাপিটাল ডিটাকে দিয়ে আমরা আইডেন্টিফাই করবো এটা আরএস পজিটিভ নাকি এটা আরএস নেগেটিভ। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কিভাবে দেখবো এই ডিটা হচ্ছে অ্যান্টিজেন সবচেয়ে বেশি রেসপন্সিবল, 95% সবচেয়ে বেশি ড্যামেজ হয়, যেটা হচ্ছে যে মায়ের গর্ভে যখন একটা নেগেটিভ মায়ের ইয়েতে যখন একটা পজিটিভ বাচ্চা কনসেপ্ট করবে মা, তার জন্য এই যে ডি অ্যান্টিজেনটা মানে হচ্ছে আরএস অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটাই হচ্ছে সবচেয়ে বেশি পসিবল। তার মানে আমার যদি পজিটিভ থাকে সেটাকে আমরা বলবো যে আরএস পজিটিভ, টি যদি অ্যান্টিজেন আমরা রক্তের মধ্যে না থাকে সেটাকে আমরা আরএস নেগেটিভ। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আরএস পজিটিভের সংখ্যাটা আমাদের দেশে বেশি, আরএস নেগেটিভের সংখ্যা খুবই কম। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে থাকতে পারে এই বড় ডি আর স্মল ডিটা। সাধারণত 45% হোমোজাইগাস মানে বোথ ক্যাপিটাল ডি, আর যদি হেটারোজাইগাস মানে একটাই ক্যাপিটাল ডির সাথে যদি একটা স্মল ডি থাকে সেটাকে বলবো আমরা হেটারোজাইগাস। কথাগুলো আমি কেন বলতেছি, দুদিন পর যখন তুমি ওয়ার্ডে আসবা রুগী দেখবা, যখন একটা নেগেটিভ মা আসবে ব্লাড গ্রুপ করানোর পর জানতে পারবা যে মা একটা ম্যাটার ব্লাড গ্রুপ নেগেটিভ রুগী আমার কাছে আসছে, সেই পেশেন্টটা হচ্ছে যে মানে তার কি কি প্রিকশন মেনটেন করবো, তার বাচ্চা ব্লাড গ্রুপের জন্য মায়ের কোনো ক্ষতি হবে কিনা, বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা, হাজবেন্ডের ব্লাড গ্রুপ করাতে হবে কিনা, অনেক ধরনের কোশ্চেন আসে। প্রথমে আমি আজকে কিন্তু বেসিক জিনিসটাকে পড়াচ্ছি, এই জিনিসগুলো তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অলরেডি পড়ে আসছো, কিন্তু অনেক সময় হয়তো মানে কোরিলেশন হয়তো করা হয়নি, তোমরা হয়তো এমনি পড়ে গেছো কিন্তু পেশেন্টের সঙ্গে তোমাদের কোরিলেশন করানো হয়নি। কিন্তু যেহেতু এখন আমি পড়াতে আসছি এই জন্য আমি চাচ্ছি যে এই জিনিসগুলো একটু কোরিলেশন করে তোমাদের একটু দেখাতে চাই। তাহলে হোমোজাইগাস মানে হচ্ছে বড় দুটো ডি থাকবে, হেটারোজাইগাস মানে একটা বড় ডি থাকে, একটা স্মল ডি থাকবে। আরএস নেগেটিভ ইন্ডিভিজুয়াল যদি কারোর মধ্যে নেগেটিভ মানে হচ্ছে বোথ তার স্মল ডি থাকবে, মানে যে নেগেটিভ তার মানে ক্যাপিটাল ডিটাই হচ্ছে মেইন ডিটারমিনেন্ট, পজিটিভ থাকা মানে আরএস পজিটিভ, ওটা যদি ওর সঙ্গে যদি একটা স্মল ডি থাকে, যদি দুটো ডি বড় ক্যাপিটাল ডি থাকলেও পজিটিভ হবে, একটা স্মল ডি থাকলেও তার সঙ্গে যদি একটা ক্যাপিটাল ডি থাকে সেটা পজিটিভ। মোট কথা যে কোনো একটা ডাবল ডি মানে দুটো অথবা একটা যদি ক্যাপিটাল ডি থাকে তাহলে সেটা কিন্তু একটা মানে পজিটিভ হবে, আর যদি নেগেটিভ দুটাতেই তার স্মল ডি গুলো থাকবে। আর কমন যেটা এখন ভাগ করে দিচ্ছে সিডি বিভিন্ন রকম করে গ্রুপিং করে করে ওরা তৈরি করছে। তো আমাদের মাথায় রাখতে হবে হোমোজাইগাস, হেটারোজাইগাস আর আরএস নেগেটিভ বলতে কোন ধরনের ডি গুলো আমার শরীরের মধ্যে থাকবে। এখন ইনসিডেন্স কি বিভিন্ন রকম ভাগ করছে, যে বেসিক পপুলেশনের মধ্যে 30 থেকে যদি আমরা দেখি বেসিক যে পপুলেশন সেখানে 35% হতে পারে, ক্যাপিটালতে সবচেয়ে বেশি হাই, ইউরোপিয়ানতে 15, আর আমেরিকাতে 8%। আমরা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছি, যে ইন্ডিয়া সাউথ মানে এই ইন্ডিয়া এই রিজনটার মধ্যে আমরা পড়ে গেছি, এটা আমরা প্রায় অ্যারাউন্ড আমাদের 10%। প্রতি 100টা মায়ের মধ্যে দেখা 10টা মায়ের মধ্যে এই নেগেটিভ মা থাকবে আমাদের মধ্যে, পজিটিভ নেগেটিভ এই গ্রুপটা কিন্তু থাকবে এখানে। আরএস নেগেটিভ কতজনের পার্সেন্টেজ, আর অ্যাকচুয়ালি যে যদি কোনো মা আরএস নেগেটিভ হয় তার 40% বাচ্চা আরএস নেগেটিভ হবে এবং 60% বাচ্চা আরএস পজিটিভ, মানে মায়ের রক্ত গ্রুপ নেগেটিভ হলেও বাচ্চা কিন্তু পজিটিভ হয়ে যাবে 60%, আর সেই ক্ষেত্রে বাকি 40% আরএস নেগেটিভ থাকে। সুতরাং যারা আরএস নেগেটিভ মা আরএস নেগেটিভ বাচ্চা যদি জন্ম দেয় তাহলে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যদি আরএস নেগেটিভ মায়ের সাথে যদি আরএস পজিটিভ ফিটাস থাকে তাহলে সেখানে কিন্তু প্রচুর মারাত্মক ক্ষতি, কি ক্ষতি হবে না হবে সেটা আমি ছবি আকারে কিছু ছবি এখন ডাউনলোড করে রেখে দিচ্ছি। আমি জেনেটিক এক্সপ্রেশন মানে এই মানে অ্যান্টিজেনটা কোন জায়গায় থাকে। আমাদের শর্ট আর্ম যে ক্রোমোজোম আমরা পড়ছি, শর্ট আর্ম লং আর্ম ক্রোমোজোম 1 2 অনেকগুলো ভাগ করা আছে, তার মধ্যে যে শর্ট আর্মের যে
ক্রোমোজোম নাম্বার 1 সেখানে কিন্তু এই জেনেটিক এক্সপ্রেশনটা তৈরি করা থাকবে কার শরীরে রক্ত গ্রুপটা নেগেটিভ হবে, আরএস নেগেটিভ, কার হচ্ছে পজিটিভ হবে। তাহলে এখন আমরা চিন্তা করি যে আরএস নেগেটিভ মাদার যদি থাকে তাহলে প্রথমেই আমার চিন্তা করতে হবে বাবা পজিটিভ কিনা। তার মানে যদি করে আমি লাভ দিয়ে কিন্তু বাচ্চা পজিটিভ নেগেটিভ হওয়ার আগে আমি চিন্তা করবো তার পার্টনার মানে মা যখন আসবে সে যখন বলবে যে আমি নেগেটিভ ব্লাড গ্রুপ, সঙ্গে সঙ্গে চিন্তা করতে হবে আপনার হাজবেন্ডের ব্লাড গ্রুপটা কি এবং সেটা হচ্ছে হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস। যদি মা নেগেটিভ বাবা পজিটিভ হয় এবং বাবা যদি হোমোজাইগাস, হোমোজাইগাস মানে হচ্ছে তার দুটাই বড় বড় ডি আছে, সেই ক্ষেত্রে অল চিলড্রেন উইল বি আরএস পজিটিভ এবং 4টা বাচ্চা এফেক্টেড হবে। আমি ছবি আকারে দেখাচ্ছি, ফাদারের দুটাই মানে ক্যাপিটাল টি আর মায়ের হচ্ছে দুটাই হচ্ছে স্মল টি, মানে মায়ের আরএস নেগেটিভ, বাবা হচ্ছে আরএস পজিটিভ। তাহলে দেখা যায় যদি আমি এটা ক্রস করাই দেখা যাবে 4টা বাচ্চাই তার কিন্তু আরএস পজিটিভ হবে এবং এই 4টা বাচ্চাই কিন্তু আলটিমেটলি এফেক্টেড হবে। এখানে 100% কোনো মা যদি বলে দেয় যে কত শতাংশ, আমাকে বলতে হবে 100%, মানে প্রত্যেকটা বাচ্চাই এফেক্টেড হওয়ার সুযোগ আছে। কিন্তু মা বাবা যদি পজিটিভ কিন্তু হেটারোজাইগাস হয় তার মানে হচ্ছে তার অর্ধেক বাচ্চা আরএস পজিটিভ অর্ধেক বাচ্চা আরএস নেগেটিভ, মানে 50% হবে। কিরকম, বাবা হচ্ছে হেটারোজাইগাস, একটা স্মল ডি একটা ক্যাপিটাল ডি, আর এই ক্ষেত্রে মার দুটাই হচ্ছে তার আরএস নেগেটিভ হওয়ার জন্য দুটাই তার স্মল ডি। এই ক্ষেত্রে দেখা যাবে যখন আমি এটা ক্রস করাবো মা বাবার মধ্যে যখন একটা ইন্টারকোর্সের মাধ্যমে বাচ্চাটা তৈরি হবে তখন দেখা যাবে তার 50% বাচ্চা আরএস পজিটিভ এবং 50% হচ্ছে আরএস নেগেটিভ। এখন কোন বাচ্চা পজিটিভ হবে কোন বাচ্চা নেগেটিভ হবে সেটা কিন্তু আমরা প্রমাণানুযায়ী বলতে পারবো না, আফটার ব্লাড গ্রুপিং না ছাড়া আমরা এটা বলতে পারবো না। কেউ যদি বলে আমার প্রথম বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা, এটা সম্পূর্ণ মানে অন্য হিসাব, কোন বাচ্চা হবে কোন বাচ্চাটা হবে না সেটা কিন্তু ডেলিভারি আগ পর্যন্ত আসলে বলা যাবে না। এখন কথা হচ্ছে যে আমি একটা ফিগার ছবি দেখো, এটা হচ্ছে মা, এটা মায়ের শরীর, মায়ের শরীরে এই যে ব্লু কালারের যে কালার যে ছবিটা দেওয়া আছে এটা আরএস নেগেটিভ, নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। বাচ্চা হচ্ছে আরএস পজিটিভ, যে প্লাস চিহ্ন দেওয়া আমি বুঝাই দিচ্ছি। যখন এই মানে পজিটিভ আরএস ব্লাড গ্রুপটা ব্লাড কোনো কারণে মায়ের শরীর বাচ্চার শরীর থেকে যখন মায়ের শরীরে মায়ের ব্লাড ট্রান্সফিউশন আসবে তখন এই অ্যান্টিজেন আর এই তার যে এই ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন আর এখানে একটা রিয়াকশন হবে। দেখা যাবে যে রিয়াকশন হওয়ার জন্য তার শরীরের মধ্যে এক ধরনের অ্যান্টিবডিটাকে আমি ইয়েলো কালার দিয়ে ছবি করে দেওয়া আছে, এই অ্যান্টিবডি ডেভেলপ করবে। আলটিমেটলি এই অ্যান্টিবডিটা আবার রিটার্ন করবে বাচ্চার মধ্যে, বাচ্চার কাছে এসে যখন অ্যান্টিবডিটা বাচ্চার কাছে মায়ের এই অ্যান্টিবডি তৈরি হবে মায়ের শরীরে, বাচ্চার শরীরে পজিটিভ ব্লাড গ্রুপ মায়ের শরীরে নেগেটিভ ব্লাড গ্রুপ, যখন এই পজিটিভ ব্লাড মায়ের শরীরে কোনোভাবে যদি ট্রান্সমিট হয় পুরো প্লাস থ্রু আউট দ্য প্রেগনেন্সি মানে এক্সচেঞ্জ ট্রান্সমিশন হয়, মায়ের কাছ থেকে বাচ্চার কাছে যাবে বাচ্চার কাছ থেকে মায়ের কাছে আসবে, কিছুটা কিন্তু ট্রান্সমিশন হবে। তাহলে তখন ঘটনাটা কি ঘটবে, এই অ্যান্টিজেনের অ্যাগেন্স্টে শরীরে আমাদের অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেই অ্যান্টিবডিটা আলটিমেটলি মায়ের শরীর থেকে আবার বাচ্চার কাছে এসে বাচ্চার যে ফিটাল আরবিসি তাকে কিন্তু ডিস্ট্রাকশন করে দেবে। আর বেসিক মেকানিজমটা হচ্ছে মা নেগেটিভ বাবা বাচ্চা পজিটিভ, বাচ্চার পজিটিভ রক্ত যদি মায়ের শরীরে আসে তার অ্যাগেন্স্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেই অ্যান্টিবডিটা আবার বাচ্চার শরীরে পুনরায় ফেরত যখন আসবে পুনরায় ফেরত আসার জন্য বাচ্চা তখন দেখা যাবে আরবিসি ব্রেকডাউন করে হিমোরাইটিক ডিজিজ, জন্ডিস, তারপরে ইডিমা, ইয়াথ্রোবাসিটাইটিস বিভিন্ন ধরনের অসুখ তৈরি করবে। হ্যাঁ, এখানে আরো পরিষ্কার করে আমি ছবিগুলো করে দিচ্ছি যে এখানে মা আরএস নেগেটিভ বাচ্চা হচ্ছে আরএস পজিটিভ, তাহলে এই পজিটিভ যখন এদিকে যাবে এর আগেন্স্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে ইয়েলো কালারটা, এই ইয়েলো অ্যান্টিবডিটা যখন শরীর আবার বাচ্চার শরীরে ব্যাক করবে তখন দেখা যাচ্ছে বাচ্চার যে ফিটাল আরবিসি গুলো ছিল যে অ্যান্টিজেন লাগানো তার গায়ে অ্যান্টিবডি গিয়ে ডিস্ট্রাকশন হয়, ফিটাল আরবিসি ডিস্ট্রাকশন হবে। আলটিমেটলি মেইন কারণটা হবে বাচ্চার ক্ষতি হবে, মায়ের খুব একটা বেনিফিট ক্ষতি হবে না, মেইন ক্ষতিটা হবে বাচ্চা। এমন সময় বাচ্চার আইডি হয়, মারাও যায়, স্টিল বড় হয়। কিন্তু আমরা প্রচুর এই ধরনের রোগী আমরা হ্যান্ডেল করছি। তোমরা যখন হাঁটে আসবা প্রচুর পেশেন্ট এটা কিন্তু আমরা তোমরা হ্যান্ডেল করবা, পেশেন্টের কাছে যখন তোমার পেশেন্ট নিজেই বলবে অথবা বাসায় যখন কোনো আত্মীয় স্বজন আসবে তারাও কিন্তু বলে রাখবে যে আমার বাসায় এই ধরনের একটা ঘটনা ঘটতেছে, আমি এটা দেখবো কিনা। আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে পরের স্লাইডে যাই, আর প্যাথোজেনেসিসটা কি, ঘটনাটা কি ঘটবে। প্যাথোজেনেসিস আসলে হচ্ছে কিছুই না, এখানে আইসিউমাইজেশন মানে প্রথমে মানে একদিনে কি বাচ্চা এই যে ঘটনাটা আরবিসি ডিস্ট্রাকশন হলো এটা আসলে প্রথমে কি হবে রাখবে, তারপরে কিন্তু ডিস্ট্রাকশন হবে, মানে প্রথমে সেন্সিটাইজেশন হবে, তারপরে শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেমটা এটাকে হচ্ছে ওর অ্যাগেন্স্টে অ্যান্টিবডি তৈরি, প্রথমে মায়ের ব্লাড গ্রুপটা ব্লাড যখন মায়ের শরীরে আসবে তখন সেটাকে মানে প্রথমে সেন্সিটাইজ হবে, মানে সে চিনে রাখবে, তারপরে মায়ের ইমিউন সিস্টেম তার অ্যাগেন্স্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, তারপরে সেই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে আবার ব্যাক করবে। এরপরে পরের ঘটনাটা আমার যাই যে তার মানে দুই ভাবে হবে, প্রথমে মায়ের শরীরে যখন পজিটিভ ব্লাডটা আসতেছে তখন এটা কিন্তু তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, মায়ের শরীরে যখন পজিটিভ ব্লাড গ্রুপটা আসবে এক্ষেত্রে কিন্তু তখন এই রক্ত ইয়েটাকে মায়ের ইমিউন সিস্টেম সেটাকে চিনে ফেলবে, এটাকে বলবো যে সেন্সিটাইজেশন, মানে তাকে চিনে ফেলা।
তারপরে তার এগেনস্টে তার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ এবং ইমিউন সিস্টেম তখন কি করবে হাজার হাজার অ্যান্টিবডি তৈরি করে দেবে। সেই অ্যান্টিবডি যখন আবার বাচ্চার শরীরে ব্যাক করবে তখন বাচ্চার অ্যান্টিজেন যেখানে আরবিসি কোটেড করা ছিল সেখানে যুক্ত হয়ে আরবিসি ডিস্ট্রাকশন করে ব্রেকডাউন করবে। এখন কথা হচ্ছে যে কখন কখন এই ঘটনাটা ঘটবে। কোনো মা যদি কখনোই কোনো পজিটিভ ধরো একটা মা তার বিয়ের আগে যদি কোনো কারণে সে ভুল করে যদি তার আরএস পজিটিভ কোনো ব্লাড গ্রুপ যদি সে শরীরের মধ্যে ট্রান্সমিট হয়, ধরো একটা ম্যাসিভ একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একটা মেয়ের, সেই মেয়েটাকে যদি কোনো একটা জীবন লাইফ সেভিং বাঁচানোর জন্য যদি আমরা কি করি যে এক্ষেত্রে যদি তাকে আমরা ব্লাডটাকে শরীরের মধ্যে দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে তার আগে থেকে তার এই সে একটা ইমিউন সিস্টেম তাকে কিন্তু চিনে ফেলবে, এটা হতে পারে। অথবা থ্রু আউট দ্য প্রেগনেন্সি মা ফিটু মানে যে ট্রান্সমিশন হবে হিমোরেজ হবে তখনও কিন্তু এই ঘটনাটা করতে পারে। তার মানে দুই ভাবে হতে পারে, আইদার সে আরএস পজিটিভ ব্লাড শরীরের মধ্যে ঢুকানো হয়েছে অথবা এমনও হতে পারে যে মায়ের কাছ থেকে বাচ্চার কাছ থেকে মায়ের শরীরে ব্লাড ঢুকতে পারে, দুই ভাবে কিন্তু যেতে পারে। তার মানে দুই ভাবে প্রথমে সে চিনে রাখবে, ইমিউনাইজেশন হবে, তারপর সেটাকে ইমিউন সিস্টেম আবার অ্যাক্টিভেট হয়ে সে অ্যান্টিবডি ডেভেলপ করবে। এখন প্রথম কথা হচ্ছে যে ইনকমপ্লিট ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যদি কি শরীরের মধ্যে হয় তাহলে সেটা কিভাবে ডেভেলপ। এই ব্লাড গ্রুপ সাধারণত ন্যাচারালি আমাদের শরীরে অ্যান্টি এ অ্যান্টি বি আছে, যার কারণে সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন হবে, তার ইমিউন সিস্টেম কিন্তু সঙ্গে ধরে ফেলতে পারবে যে আমাদের এই নতুন যে একটা রক্ত শরীরের মধ্যে ঢুকে গেছে এটা কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আরএস গ্রুপে সাধারণত সেরকম যদি ন্যাচারালি অ্যান্টি এ অ্যান্টি বি থাকে না তাহলে এটা কি হবে ইমিডিয়েট রিয়াকশন হবে না, কিন্তু ওষুধে জাস্ট চিনে রাখবে। ভবিষ্যতে যদি আবারও আরএস পজিটিভ ব্লাড তার শরীরের মধ্যে ঢুকে তখন সেটাকে মানে এবিও ইনকম্প্যাটিবিলিটি সঙ্গে সঙ্গে হবে। সঙ্গে সঙ্গে কেন হবে, সে সঙ্গে সঙ্গে তার শরীরে অ্যান্টি এ অ্যান্টি বি আছে, সঙ্গে সঙ্গে ডিস্ট্রাকশন শুরু হবে। কিন্তু আরএস এর ক্ষেত্রে সাধারণত দেখা গেছে ইমিডিয়েট সময় লাগে। প্রথমে এই আরবিসিটা ইনকম্প্যাটিবল হয়ে থাকবে, তারপরে 1 থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে এই এক্সপোজার, তারপরে তার এগেইনস্টে অ্যান্টিটি তৈরি হবে। কিন্তু এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে যেটা হবে যে সঙ্গে সঙ্গে কিন্তু ইমিডিয়েট রিয়াকশন হবে। তো আরএস এর ক্ষেত্রে তার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে তারপর রিয়াকশন হতে সাধারণত একটু মিনিমাম সময় লাগে। এই জন্য ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন যখন আমরা ওয়ার্ডে যখন ব্লাড রিয়াকশন হয় সেটা কিন্তু ইমিডিয়েট হয়, 5-7 দিন পরে হয় না। কিন্তু আরএস এর ক্ষেত্রে এটা শরীরের মধ্যে যদি কোনো অ্যান্টিবডি থাকে না সেটা ইমিউন সিস্টেম আগে চিনবে, তারপরে অ্যান্টিটি প্রোডাকশন করবে, এটা করতে একটু তার একটু সময় লেগে যাবে। এই জন্য রিয়াকশনটা সাধারণত একটু পরে হবে। আচ্ছা, তার মানে যদি ব্লাড ট্রান্সফিউশন মিস হয় তাহলে বুঝতে হবে তার ইমিউন সিস্টেম অলরেডি তার অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। এখন ফিউচার ম্যাটারনাল হিমোরেজ কিভাবে হবে, যদি কোনো মা পজিটিভ থাকে এবং তার বাচ্চা যদি আরএস নেগেটিভ থাকে তাহলে সাধারণত প্রেগন্যান্সিতে হতে পারে, ডেলিভারির সময় হতে পারে, অথবা কোনো মানে যে কোনো সময় তার এটা হতে পারে এই মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনটা। এর ফিটাল আরবিসিটা সাধারণত মানে কখন থেকে গন্ডগোলটা হবে সাধারণত বলা হচ্ছে যে মানে একটা ইয়েতে ফিটাল আরবিসি যদি মায়ের শরীরে আসে সাধারণত 7 ফার্স্ট ট্রাইমেস্টার খুব সামান্য পরিমাণ আসে, কারণ ফার্স্ট ট্রাইমেস্টার প্লাসেন্টাটা খুব পাতলা তখন প্লাসেন্টা ওইভাবে ফর্মেশন হয় না, যার কারণে খুব একটা বেশি আসতে পারে না 6.7%। সেটা যাওয়ার পর এটা কিন্তু 15.9% হয়। তার মানে তখন ট্রান্সমিশনটা কিন্তু অনেক বেশি হবে, মায়ের বাচ্চার শরীর রক্তটা মায়ের শরীরে ঢুকবে তখন 15.9%। আবার থার্ড ট্রাইমেস্টার দেখো এটা প্রায় অ্যারাউন্ড কিন্তু অনেক বেশি, এটা 28.9%। তার মানে হচ্ছে এই শেষের দিকে কিন্তু এই ট্রান্সমিশনটা মানে মায়ের যে বাচ্চার যে ব্লাড গ্রুপ পজিটিভ সেটা মায়ের শরীরে যায় সাধারণত লাস্ট ট্রাইমেস্টার, তখন প্লাসেন্টা খুব থিনিং হয়ে যায়, প্লাসেন্টা 5টা লেয়ার থাকে, ফার্স্ট ট্রাইমেস্টারে প্লাসেন্টা ফর্মেশন হয় না, এই জন্য যাওয়ার সুযোগ নেই। সেকেন্ড ট্রাইমেস্টারে প্লাসেন্টা অলরেডি ফর্মেশন হয়ে গেছে কিন্তু একটু মোটা থাকার কারণে ঠিক থাকার কারণে কম যাবে, তখন ট্রাইমেস্টারে প্লাসেন্টা তখন থিন হয়ে আসে। ওই সময় দেখা গেছে যে মায়ের কাছ থেকে বাচ্চার কাছ থেকে মায়ের অবহিত দুই পাশ দিয়ে কিন্তু ট্রান্সমিশন বাইলেটারালি এটা হতে থাকবে। সাধারণত দেখা গেছে যে থ্রু আউট দ্য প্রেগনেন্সি ফিটাল ম্যাটারনাল যে হিমোরেজ হয় সেটা সাধারণত 1% ইন নর্মাল, এটা 1% সাধারণত সবসময় হতে থাকে। ইউজুয়ালি কতটুকু ব্লাড ঢুকলে কতটুকু অ্যান্টিবডি তৈরি করবে সেটা আসলে হিসাব করা খুব মুশকিল, কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আল্লাহর রহমতে সবসময় যে রিয়াকশন কিন্তু হয় না। কেন রিয়াকশন হয় না, যেহেতু তার আল্লাহ তার কিছু কিছু তার প্রোটেকশন। এখন বলা হবে যে সব পজিটিভ মায়ের যদি নেগেটিভ বাচ্চা হয় সবার কি রিয়াকশন হবে, কিছু কিছু মানে মা বাচ্চা কিন্তু স্কেপ করে যায়, কেন স্কেপ করে সবার ক্ষেত্রে রিয়াকশন কেন হয়, কারো ক্ষেত্রে কিন্তু বেশি রিয়াকশন হয়, সেটা এখন আমরা করবো। ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে যখন একটা আরএস পজিটিভ মা, এখানে এটা আরএস পজিটিভ বাবা, এটা আরএস নেগেটিভ মা, তাদের যখন একসাথে কোনো কনসেপ্ট করলো, সেই কনসেপ্ট করার পরে এই বাচ্চাটার কিন্তু এখানে দেখা গেছে যে মায়ের শরীরে আরএস পজিটিভ ব্লাডটা ঢুকে গেছে, মা হচ্ছে আরএস নেগেটিভ ছিল, বাচ্চা হচ্ছে আরএস পজিটিভ। পরের স্লাইডে এই আরএস পজিটিভ ব্লাডটা মায়ের শরীরে এসে এই একটা অ্যান্টিজেন ঢুকে গেল, এই অ্যান্টিজেনের এগেনস্টে যে পজিটিভ অ্যান্টিজেনের এগেনস্টে এই অ্যান্টিবডিগুলো কিন্তু ডেভেলপ হয়ে গেল। এই অ্যান্টিবডি
পুনরায় মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে চলে আসবে, ইমেল করে মাল্টিপল রিয়াকশন তৈরি করবে। এটা ছবি আকারে আমি দেখাচ্ছি, বিভিন্ন রকম ছবি, যেহেতু আসলে এটা ব্ল্যাকবোর্ডের ছবি আকারে তোমাদের লিখে দেখাতে পারতো সবচেয়ে বেশি ভালো হতো। তারপর আমি যতটা পারছি বিভিন্ন রকম ছবি ডাউনলোড করে তোমাদের জন্য বের করে রাখছি। এখন যদি করা হয় যে এটা হচ্ছে বাচ্চা, এটা হচ্ছে মা, এই মাঝখানে হচ্ছে প্লাসেন্টা, এটা দিয়ে কিন্তু মায়ের কাছ থেকে বাচ্চার কাছ থেকে মায়ের কাছে কিন্তু ট্রান্সমিশন হচ্ছে। আমি যদি আগে থেকে আমরা মাকে যদি আমরা প্রোফাইলেটিক অ্যান্টিবডি দিয়ে রাখি, মা যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু এই অ্যান্টিবডিটা শরীরের মধ্যে আরো ব্লক হয়ে যাবে, এখানে কিন্তু রাস্তার মধ্যে ব্যান দিচ্ছে। কিন্তু কোনো কারণে যদি আমরা কোনো প্রোফাইলেটিক অ্যান্টিটি শরীরের মধ্যে না দিয়ে রাখি, তাহলে কি হবে, এই অ্যান্টিটিটা মায়ের শরীর আলটিমেটলি এটা বাচ্চার কাছে চলে আসবে। এটা শুধু জাস্ট আমি একটা আইডিয়া দিলাম, আমরা প্রথমে ঘটনাটা কি ঘটবে না ঘটবে। আর আরেকটা জিনিস আমি তোমাদের শেখাই দিই, এই অ্যান্টিবডি তৈরি হয়ে বাচ্চার শরীরে আসতে কিন্তু একটু সময় লাগে। মায়ের বা বাচ্চার কাছে রক্ত মায়ের শরীরে আসবে, সেখানে অ্যান্টিটি তৈরি হবে, সেটা পুনরায় বাচ্চার কাছে আবার ফেরত আসবে। এইটুকু করতে সাধারণত 6 মাস থেকে 1 বছর লেগে যায়। এর জন্য প্রথম বাচ্চা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এসকেপ করে যায়, কিন্তু তার ইমিউন সিস্টেম কি হবে, ওই অ্যান্টিবডিগুলো তৈরি করে বসে থাকবে। যখন তার সেকেন্ড প্রেগনেন্সি হবে, তখন কিন্তু সেই সেকেন্ড বাচ্চাটাকে সে ড্যামেজ করা শুরু করবে। মানে অনেক সময় ফার্স্ট বাচ্চাটা এসকেপ করে চলে যায়, কারণ অ্যান্টিটি ফর্মেশন হয়ে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে আস্তে আস্তে দেখা যায় যে ডেলিভারি টাইমটা হয়ে যায়। সেকেন্ড প্রেগনেন্সি ক্ষেত্রে অলরেডি ইমিউন সিস্টেম, মায়ের ইমিউন সিস্টেম কিন্তু অ্যান্টিটি তৈরি করে রেখে দিচ্ছে। যখন সে কনসেপ্ট করবে, যদি এই সময় যদি এই বাচ্চাটা যদি আরএস পজিটিভ হয়, সেকেন্ড বাচ্চা দেখা যাবে এটা ভিগোরাস কিন্তু রিঅ্যাকশন হবে। কোন কোন সময় সাধারণত এই ফিটোম্যাটারিয়াল ট্রান্সমিশন হয়, কোন কোন সময় এই মায়ের কাছ থেকে বাচ্চার কাছ থেকে মানে এক্সচেঞ্জ হবে। যদি কোনো কারণে অ্যাবর্শন হয়, যে অ্যাবর্শন প্রচুর ব্লিডিং হয়, মায়ের কাছ থেকে বাচ্চার কাছে রক্ত যাবে, বাচ্চার কাছ থেকে মায়ের কাছে আসে, সেটা হতে পারে, স্পন্টেনিয়াসও হতে পারে। ক্রোনিফ্লাস স্যাম্পল সাধারণত বিভিন্ন রকম মানে বাচ্চার পরিপূর্ণ জেনেটিক অ্যানোমালি করার জন্য। তারপরে অ্যামনিওসেন্টিস, কোনো কারণে যদি মায়ের শরীর থেকে আমরা যদি অ্যামিউনিটি ফ্লুইড টেনে বের করে নিয়ে আসি কোনো পরীক্ষা করার জন্য, তখন কিন্তু এটা হতে পারে। অ্যান্টিপার্টাম হিমোরেজ, মার যদি কোনো প্লাসেন্টা প্রিফিয়া বা অ্যাপ্রোপ্রিয়া প্লাসেন্টা থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর ব্লিডিং হয়, সেই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সমিশন হয়ে যাবে। আর হচ্ছে অ্যাটেম্প টু ভার্সন, মা ছিল হয়তো সাধারণত ম্যাল প্রেজেন্টেশন কোনো কারণে যদি আমরা এটাকে বাচ্চাটাকে ঘুরাই কেফালি করতে চাই, সেক্ষেত্রে এটা হতে পারে। আরেকটা হচ্ছে ট্রমা, মা কোনো কারণে পড়ে গেছে, আঘাত পাইছে পেটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে যদি তার হিমোরেজ হয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণত এই কন্ট্রোলটা হবে। এখন বলা হচ্ছে কতটুকু ব্লাড শরীরে গেলে এই রিঅ্যাকশন হবে। সাধারণত বলা আছে অ্যাটলিস্ট 0.1 ml যদি মায়ের শরীরে এই আরএস পজিটিভ রক্তটা ঢুকে, তাতেই কিন্তু মায়ের ইমিউন সিস্টেমটা তাকে চিনে ফেলবে। ইভেন নর্মাল ডেলিভারিতে দেখা যাচ্ছে, তার মানে 0.1 ml খুবই সামান্য। সাধারণত একটা সিরিঞ্জে যদি আমরা 1 ml নিই, তার 0.1 ml এনাফ মায়ের এই অ্যান্টিবডি তৈরি করার জন্য। সাধারণত দেখা গেছে যে 70% আরএস নেগেটিভ উইল বিকাম আইসিইউ ইমিউনাইজড বাই এ পজিটিভ। তার মানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 0.1 ml অ্যামাউন্ট, এইটুকু পরিমাণ অ্যামাউন্ট ঢুকলো, মাত্র 17% রিঅ্যাকশন হবে, বাকি 83% কিন্তু আল্লাহর রহমতে এটা কিন্তু রিঅ্যাকশন হবে না। মানে এটা আল্লাহর কিছু কিছু হিসাব। যদি সব বাচ্চায় যদি আরএস নেগেটিভ মায়ের শরীরে সব বাচ্চা আরএস পজিটিভে কিন্তু রিঅ্যাকশন হবে না, মাত্র 0.1 ml এনাফ ঢুকাবে রিঅ্যাকশন হওয়ার জন্য, কিন্তু তার মধ্যে মাত্র 70% রিঅ্যাকশন হবে, বাকি 83% কিন্তু এসকেপ করে যাবে। এই এসকেপ কেন করবে এটা আমরা এখন একটু করে নেব। এখন মেকানিজমটা কি, প্রথমে আরএস পজিটিভ ফিটাল আরবিসি মায়ের শরীরে ঢুকলো, তারপরে তার সার্কুলেশনে থাকলো, তারপরে সেটা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, ইমিউন সিস্টেম সেটাকে চিনে ফেললো, তারপরে সেই অ্যান্টিজেনটা ব্রেকডাউন হয়ে অ্যান্টিবডি তৈরি হলো। এখন এই অ্যান্টিবডি তৈরি করতেছে রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম কতটুকু অ্যাক্টিভ, মানে কতটুকু সে এটাকে চিনতে পারছে, কতটুকু অ্যান্টিজেন সে লিভাইট করতে পারছে, কতটুকু আরবিসি শরীরের মধ্যে ঢুকছে, তার মানে কতটুকু পজিটিভ আরবিসি বাচ্চার থেকে মায়ের শরীরে ঢুকছে, কতটুকু রেটিকুলার এন্ডোথেলিয়াল তার সেন্সিটিভিটি দেখাইছে, কতটুকু অ্যান্টিজেন লিভারেট হয়ে তার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করছে, এগুলোর উপর ডিপেন্ড করে রিঅ্যাকশনটা হবে। এখন কয় ধরনের অ্যান্টিবডি আছে, 2 ধরনের, একটা আইজিএম আর একটা আইজি। আইজিএমটা অনেক বড় সাইজ হওয়ার জন্য প্লাসেন্টা ক্রস করতে পারে না, এবং প্রথমে এটা তৈরি হবে। আইজি যেটা খুব ছোট, সাধারণত 6 ঘন্টা থেকে 6 মাস পর্যন্ত মায়ের শরীরে থাকবে, এবং অনেক সব তারপরে তৈরি হতে সময় লাগে 6 থেকে 6 মাস, কিন্তু পরবর্তীতে এটা সারা লাইফ জুড়ে থাকবে, এবং এটা প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করতে পারে, কারণ প্লাসেন্টা শেষের দিকে থিনিং হয়ে যায়, এবং এই আইজিজি মলিকুলটা খুবই ছোট, সেটা ইজিলি কিন্তু বাচ্চার কাছ থেকে মায়ের শরীরে বা মায়ের কাছ থেকে বাচ্চার শরীরে কিন্তু পারে। এখন কথা হচ্ছে যে সব 0.1 ml হোক, 1 ml হোক, 10 ml, যত ml ব্লাডে মায়ের শরীরে ঢুকুক না কেন, মাত্র 70%, মাত্র 17% কিন্তু রিঅ্যাকশন হবে, বাকি 83% কিন্তু এসকেপ করে যাবে। এখন কথা হচ্ছে যে কেন এটা মানে এই ধরনের সবার কিন্তু হয় না, রিজনটা কি,
ইনবর্ন ইনএবিলিটি টু রেসপন্ড টু, দেখা গেছে হাজার হাজার অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে মায়ের বাচ্চার কাছে মায়ের, কিন্তু মায়ের ইমিউন সিস্টেমটা ওটাকে ওইভাবে চিনতে পারতেছে না, মানে ইনবর্ন তার ইনএবিলিটি সে রেসপন্সও করবে না, অথবা তার ইমিউনোলজিক্যাল সে কোনো রিয়াকশনে তার কোনো গ্রান্ড ইয়ে নেই, চুপচাপ বসে আছে। হাজার হাজার অ্যান্টিজেন ঢুকে যাচ্ছে মায়ের বাচ্চার কাছ থেকে মায়ের, কিন্তু মায়ের কোনো রকম মায়ের ইমিউন সিস্টেম কিন্তু অ্যাক্টিভ না। আবার কি হয়, তার এবিও যে ইনকম্পাটিবিলিটি অ্যান্টি এ অ্যান্টি বি থাকে, এরা করে কি ওই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করে দেয়। যে অ্যান্টিবডিগুলো মায়ের শরীরে আছে অ্যান্টি এবিও অ্যাগেন্স্ট, তারাই কিন্তু এই আরএস অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করে দেয়। আরেকটা হতে পারে যে অ্যান্টিজেনটা ঢুকছে সে খুব দুর্বল, সে অত বেশি অ্যান্টিবডি প্রোডাকশন করতে পারতেছে না, অথবা মায়ের বাচ্চার যে ব্লাড মায়ের শরীরে ঢুকছে সেটা অনেক কম, নেগলিজিবল অ্যামাউন্ট, খুবই সামান্য পরিমাণ। তার মানে কয়েকটা কি কারণ, আইদার ব্লাডটা ঢুকছে খুব সামান্য পরিমাণে, অথবা যে অ্যান্টিজেনটা ঢুকছে সেটা হচ্ছে খুবই দুর্বল, অথবা তার অ্যান্টি এবিও অ্যান্টিবডি যেটা তার ছিল সেগুলো ডিস্ট্রাকশন করে গেছে, অথবা তার ইমিউনোলজিক্যাল সিস্টেমটা খুবই এত বেশি দুর্বল যে তার এই কারণে দেখা যাবে তার ওই সিস্টেমটা সেটাকে ওই পরিমাণ চিন্তা নিয়ে এট দ্য সেম টাইম তার মধ্যে অ্যান্টিবডি প্রোডাকশনও করতে পারেনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখন আমরা এখানে আমরা আসি যে এই পেশেন্ট গুলোর আমি আবার ছবি একটা দেখাচ্ছি, এটা হচ্ছে আরএস পজিটিভ বাবা, আরএস নেগেটিভ মা, এবং এই পরবর্তীতে এই মায়ের শরীরে যখন এই আরএস পজিটিভ একটা বাচ্চা পারসিভ করবে, বাচ্চাটা আরএস পজিটিভ হবে, যেহেতু বাবা পজিটিভ বাচ্চাটাও পজিটিভ হবে, এই পজিটিভ রক্তটা ধর মায়ের শরীরে চলে আসলো, কোথায় প্লাসেন্টা ক্রস করে, তার এগেনস্টে সবুজ করে অ্যান্টিবডি ডেভেলপ করলো মায়ের শরীরে, এই অ্যান্টিবডিটাই আলটিমেটলি আবার বাচ্চার শরীরে ব্যাক করে যায়, বাচ্চার যে ফিটাল আরবিসিকে ডিস্ট্রাকশন করবে। এর থেকে সহজ ভাষায় বোঝানো সম্ভব, এটা হচ্ছে বেসিক মেকানিজম। এই বেসিক মেকানিজম যদি তোমরা বুঝতে না পারো তার সাহায্য কিন্তু তোমরা আরএস নেগেটিভ রোগীর কিন্তু তোমরা চিকিৎসা করতে পারবে। তার মানে আমি পুনরায় বলতেছি, আরএস পজিটিভ বাবা যে হোমোজাইগাস হোক হেটারোজাইগাস যাই হোক না কেন, মা হচ্ছে আরএস নেগেটিভ, তাদের যে সন্তানটা ডেভেলপ করলো মায়ের শরীরে সেটা আরএস পজিটিভ হলো। এই আরএস পজিটিভ ব্লাডটা যখন মায়ের শরীরে ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশন হয়ে প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে যখন মায়ের শরীরে আসবে, মায়ের ইমিউন সিস্টেম এটাকে প্রথমে চিনে রাখবে, তারপর চেনার পরে ইমিউন সিস্টেম তার অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে এই অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, এই অ্যান্টিবডিটা পুনরায় আবার প্লাসেন্টা ব্যারিয়ার ক্রস করে এসে বাচ্চার কাছে চলে আসবে, এসে বাচ্চা আরবিসি ডিস্ট্রাকশন করবে। তার মানে মেন ঘটনাটা এইটাই, কেউ যদি ছবিটা দেখে ভালো করে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু দৃষ্টান্ত তোমাদের ক্লিয়ার হবে। এখন হোয়েন ম্যাটারনাল অ্যান্টিবডি আইজিজি ক্রস করে প্লাসেন্টা ব্যারিয়ার এবং ফিটার সার্কুলেশনে যখন সে ঢুকবে, বিভিন্ন রকম রিয়াকশন হবে। এখানে রিয়াকশন হবে, এক নম্বর হচ্ছে আরবিসি ব্রেকডাউন করে বাচ্চার অ্যানিমিয়া হয়ে যাবে, সিভিয়ার অ্যানিমিয়া হবে এক নম্বর। তারপরে বাচ্চার যদি অ্যানিমিয়া হবে, বাচ্চার টিস্যু হাইপক্সি অ্যাসিডোসিস ডেভেলপ করবে, টিস্যু হাইপক্সি অ্যাসিডোসিস হওয়ার জন্য তার একটা করে অর্গান ড্যামেজ হবে, কোন অর্গান, লিভার ড্যামেজ হবে, লিভার যদি ড্যামেজ হয় সেখান থেকে লিভার আর প্রোটিন তৈরি করতে পারে না, তার কারণে হাইপোপ্রোটিনেমিয়া হয়ে যাবে, হাইপোপ্রোটিন হওয়ার জন্য তার জেনারেলাইজড ইডিমা হবে, এটাকে আমরা বলি হাইড্রোস্পিটালিস, মানে হবে পুরো শরীর ভর্তি তার পানি। একটা সময় হার্ট ফেলিওর, মানে যেহেতু হার্ট জমবে সেখানে হার্ট ফেলিওর ফিটাল ডেথ, মেকানিজম হচ্ছে অ্যানিমিয়া হয়ে হাইপোক্সিয়া হয়ে মাল্টি অর্গান ড্যামেজ হবে, হাইপোপ্রোটিনেমিয়া হবে, জেনারেলাইজড ইডিমা হয়, ইরিথ্রোবাসিস ফিটালিস হবে, হার্ট ফেলিওর হয়ে আলটিমেটলি বাচ্চাটা আইইউডি অথবা স্টিল বর্ন হবে। তাহলে আমাদের এই মেন ঘটনাটা হচ্ছে যে বাচ্চা শেষ পর্যন্ত কেন মারা যায়, এটা পরীক্ষা তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে। বাচ্চার কি অ্যাফেকশন হবে, মানে যদি আমরা পেটের মধ্যে দেখি, আর বাচ্চা হওয়ার পরে কি হবে, এটা সাধারণত ফিটাল ডেথ, এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাল মায়ের পেটের মধ্যে। এরপরে যদি আমি দেখি যে পরের ঘটনাটা নিউনেটাল কি ইফেক্ট হবে, নিউনেটাল ইফেক্টটা হবে এভাবে যে অল ফিটাল ইফেক্টস হচ্ছে ইকটেরাস গ্রাভিয়াস নিওনেট্রা, মানে বাচ্চাটার জন্ডিস ডেভেলপ করবে। ইকটেরাস মানে জন্ডিস, কার্নিটেরাস মানে যদি এই বিলিরুবিনটা বাচ্চার বেজাল গ্যাংগ্লিয়ন মধ্যে ব্রেন ব্যারিয়ার ক্রস করে যদি ব্রেনে চলে যায় তাহলে কার্নিটেরাস ডেভেলপ করে কনভার্সন হবে, একটা সময় বাচ্চাটা মারা যাবে। তার মানে বাচ্চা হওয়ার আগে মায়ের পেটে ইন্ট্রাইউটেরাল আইইউডি হবে, এবং এরপর যদি কোনো কারণে আইইউডি না হয়, বাচ্চা যদি বের হয়ে আসে পৃথিবীতে আসে, তখন তার জন্ডিস ডেভেলপ করবে, এবং বিলিরুবিন যদি কোনোভাবে যদি 20 মিলিগ্রামে বেশি হয় তাহলে সেটা কি করবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে যায় জমা হয় কার্নিটেরাসে, বাচ্চার কনভার্সন, বাচ্চা একটা সময় মারা যাবে। ম্যাটারনাল কি ইফেক্ট হবে, যদি আমার ফিটাল ইফেক্ট ধরে তাহলে আমার ইন্ট্রাইউটেরাল বলতে হবে, এবং আফটার ডেলিভারি কি ঘটনা ঘটবে দুটাই আমাকে বলতে হবে। বিফোর ডেলিভারি আইইউডি, আফটার ডেলিভারি ইকটেরাস গ্রাভিস নিওনেট্রাম, গ্রাভি মানে হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় যে ঘটনাটা হলো, ইকটেরাস মানে জন্ডিস, নিওনেট্রাম মানে ছোট বাচ্চার, আর কার্নিটেরাস মানে হচ্ছে তার ব্রেনের মধ্যে বিলিরুবিনটা জমা হবে। মায়ের কি হবে, মার দেখা যাবে যে এদের সঙ্গে যাদের মানে যেহেতু হাইপোপ্রোটিনেমিয়া হওয়ার জন্য ইডিমা ডেভেলপ করে, বাচ্চার ইডিমা হয়, বাচ্চার অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে যায়, তার কারণে তার পলিহাইড্রেমাস পানিটা বেড়ে যাবে, তার কারণে পলিহাইড্রেমাস হওয়ার জন্য তার দেখা প্রেশার বাড়ার জন্য প্রি এক্লাম্পসিয়া হবে, এবং প্রি এক্লাম্পসিয়া পলিহাইড্রেমাস পাওয়ার জন্য একটা সময় দেখা যাবে পোস্টপার্টাম হিমোরাসিস। সুতরাং মায়ের কি সমস্যা হবে, বাচ্চার কি সমস্যা হবে সেটা কিন্তু পড়ে যাচ্ছে। মানে পুরো আরএস নেগেটিভ মা যদি আমার কাছে বলে যে ম্যাডাম আমার হচ্ছে এরকম ঘটনা ঘটে গেছে যে আমি হচ্ছে কিভাবে ইয়ে করবো,
আমার সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে আপনার যেহেতু এখানে বাচ্চার শরীরে পানি জমতেছে, সেই পানিটার পরিমাণ বেশি হওয়ার জন্য আপনার পলিহাইড্রামাস পানিটা এমনি বেড়ে যাবে, তার কারণে আপনার প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করবে এবং ফাইনালি আপনার পোস্টপার্টাম হেমারেজ কিন্তু হতে পারে। আচ্ছা, এখন যেটা হবে কি কি পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশন আমি করবো যখন এটা আমার কাছে একটা মানুষ আসবে হিস্ট্রি চেকিং করবো। প্রথমে ব্লাড গ্রুপিং করে দেবো। প্রথমে আমরা চট করে কিন্তু মানে আমরা বাচ্চার পজিটিভ নেগেটিভ মাথা ঘামাবো না। যদি আমরা বাচ্চার পজিটিভ নেগেটিভ নিয়ে মাথা ঘামাই তাহলে প্রথমে আমার খেয়াল করতে হবে যে যখন আমার আরএস নেগেটিভ হবে, মা জিজ্ঞেস করবে আমার বাচ্চা কি কোনো সমস্যা আছে, আগে তুমি কনফার্ম করো মা যদি নেগেটিভ হয় বাচ্চা যদি নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু মা যদি নেগেটিভ হয় বাচ্চা যদি পজিটিভ হয়, বাবা যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে একটা হোমোজাইগাস হলে 100%, হেটারোজাইগাস হলে একদম 50%। কিন্তু তুমি হোমো না হাই হেটারো এটা খুব একটা বেশি বের করা খুব ডিফিকাল্ট, কারণ আমরা কিন্তু সাধারণত শুধু ব্লাড গ্রুপটা বের করি, কিন্তু হেটারো হোমোটা আমরা খুব একটা বেশি বের করতে পারি না। মানে বাবার যদি জেনোটাইপ বের করতে পারতাম তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে 50% বাচ্চা অ্যাফেকশন হবে, 50% হবে না। যদি দেখি বাচ্চা বাবার ব্লাড গ্রুপ নেগেটিভ তাহলে আর কোনো রকম ফার্দার পরীক্ষা করার দরকার নেই। পরীক্ষার সময় তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, ক্লু দেওয়া হয় যে মার রক্ত গ্রুপ নেগেটিভ বাচ্চা নেগেটিভ, তোমার ঠাস করে বলে দাও যে বাচ্চা পজিটিভ হবে নেগেটিভ হবে, এই ধরনের কথা বলা যাবে না। আমি তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি বাচ্চাও নেগেটিভ বাবাও নেগেটিভ মাও নেগেটিভ, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথাই না। কিন্তু কোনো কারণে যদি মা নেগেটিভ বাবা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে ম্যাডাম হেটারোজাইগাস যদি আমি জেনোটাইপ করি, হেটারোজাইগাসের 50%, হোমোজাইগাসের 100% বাচ্চা এফেক্ট হবে। কিন্তু আমাদের দেশে জেনোটাইপটা করাটা খুব ডিফিকাল্ট, বাইরের দেশে ইন্ডিয়াতে করা হয়, বিদেশে করা হয়। তার মানে ম্যাটারনাল অ্যান্টিবডিটা স্ক্রিনিং করব, এটাকে আমরা বলি ইনডিরেক্ট কুম টেস্ট। তার মানে হচ্ছে আমার যদি কোনো কারণে যদি দেখি যে না বাবা পজিটিভ মা নেগেটিভ ছিল তাহলে আমার পজিটিভ আসার সঙ্গে সঙ্গে আমাকে অ্যান্টিবায়োটিক স্ক্রিনিং করতে হবে। এখানে আসলে একটা অ্যান্টিবায়োটিক স্ক্রিন যেটা আমরা বলি ইনডিরেক্ট কুম টেস্ট, এটার নাম হচ্ছে ইনডিরেক্ট, মানে হচ্ছে বাচ্চার আমরা অ্যান্টিবায়োটিক দেখেছি এটা বাচ্চা ডেলিভারি হওয়ার আগে মায়ের শরীর থেকে আমরা ব্লাড নিয়ে যদি আমরা যদি অ্যান্টিবডিটা দেখবো মায়ের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করছে, এটাকে বলে ইনডিরেক্ট কুম টেস্ট। যিনি আবিষ্কার করছে তার নাম দিয়ে কুম, আর যেহেতু এটা আমরা সরাসরি বাচ্চার কাছ থেকে নিতে পারতেছি না, মায়ের রক্ত থেকে নিচ্ছি, এই জন্য নামটা হবে ইনডিরেক্ট কুম টেস্ট। আফটার ডেলিভারি যখন আমরা সরাসরি বাচ্চার কাছ থেকে নিব তখন সেটাকে আমরা বলবো ডিরেক্ট কুম টেস্ট। কখন কখন আমরা এই অ্যান্টিবডি টেস্ট দেখবো যে মায়ের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করছে কিনা, as early as possible 12 weeks, 12 সপ্তাহে একবার করবো, যখন যদি নেগেটিভ পাই আবার 28 সপ্তাহে করবো, আবার ডেলিভারির আগে 35 সপ্তাহে করবো, সল প্রেগনেন্টের মধ্যে। তার মানে হচ্ছে মার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করছে কিনা সেটা আমি জানবো কি করে, যদি দেখি বা হাজবেন্ড পজিটিভ হয় 12 সপ্তাহে আমি একবার দেখে নিব, আবার কনফার্ম করবো 28 সপ্তাহে, আবার 35 সপ্তাহে আরেকবার আমি রিপিট করবো। যদি অ্যান্টিবডি পজিটিভ হয় 12 সপ্তাহ বা 28 বা 35 তাহলে আর ফার্দার কোনো রকম অ্যান্টিবডি টেস্ট করার দরকার নেই। তোমাকে এই বাচ্চাটাকে শুধু মনিটর করতে হবে যে এর বাচ্চার কোনো রকম হাইপোক্সিয়া হয়ে আইইউডি, ইকটাস, গ্রাভিস নিউনেট্রাম অথবা তার হচ্ছে আর্নিটাস এই কমপ্লিকেশন যাতে না হয়, এগুলা তোমাকে তখন পজিটিভ হয়ে গেলে তখন তোমাকে এটা নিয়ে আর গবেষণা করার দরকার, তখন আমি বেশি কনসেন্ট্রেট করবো ম্যানেজমেন্টের উপরে। সাধারণত কতটুকু এখন যদি আমি ম্যাডাম অ্যান্টিবায়োটিক টেস্ট করা যায়, অ্যান্টিবায়োটিক সাধারণত আমি উইকলি সাধারণত অনেকে করে যে মানে মায়ের রক্ত গ্রুপের মধ্যে যে ব্লাড গ্রুপটা সেটা বাচ্চা করে ক্ষতি করতেছে, সাধারণত আমরা টাইটার করবো। সাথে মানে 1:8 একটা হিসাব আছে আমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে করা হয়, 1:8, 1:16, 1:32, 1:64 মানে মাল্টিপ্লিকেশন হয়। যদি দেখা যায় যে ধীরে ধীরে টাইটারটা তার মানে টাইটার মানে হচ্ছে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে আমাকে দিতে হবে প্রথমে আমি হাজবেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ হলে কোনো কিছু করবো, তাহলে অ্যান্টিবডি ডিটেকশন করবো। অ্যান্টিবডি যদি নেগেটিভ থাকে তাহলে আমি সেটা 12 সপ্তাহে একবার, 28 সপ্তাহে একবার, 35 সপ্তাহে একবার করবো। যদি দেখি অ্যান্টিবডি পজিটিভ 12 সপ্তাহে হয়ে গেছে বা যে কোনো সময়টা হয়ে গেছে, তখন আমি আর অ্যান্টিবডি নতুন করে না দেখি সেটাকে আমি টাইটার করে দেখবো যে কত পরিমাণ বাড়ছে শরীরের মধ্যে। যদি দেখি যে টাইটার বাড়া শুরু করছে 1:8 ছিল, তারপরে 16, 32, 64, 256 এইভাবে বাড়তে আছে 128, তার মানে ধরে নিতে হবে যে বাচ্চা। যদি দেখি যে টাইটার নর্মাল আছে তাহলে আমাকে শুধু বাচ্চাটাকে মনিটর করবো। যদি দেখি টাইটার বেড়ে যাচ্ছে তাহলে অবশ্যই মা বাচ্চাকে একটা খুব ভালো সেন্টার ডেলিভারি করাতে হবে যেখানে এক্সেস ট্রান্সমিশন করার ব্যবস্থা আছে। কথা হচ্ছে আমি আর কোনো ভাবে বুঝতে পারবো যে বাচ্চাটা ইনফেকশন হচ্ছে কিনা, এটা সাধারণত পরীক্ষার সময় খুব একটা বেশি জিজ্ঞেস করা। তারপর তোমাদের জানতে হবে যে মায়ের ব্লাড গ্রুপটা আমি নিলাম সেখান থেকে করতে পারি, অথবা সরাসরি মায়ের পেট ফুটা করে বাচ্চার কাছ থেকে যেয়ে আমি সেখানে যদি ইমিউনিটি ফিল্টার ড্র করি, সেই ইমিউনিটি ফিল্টার যদি আমরা একটা মানে স্পেকট্রাম একটা মেশিন আছে সেই মেশিনের মধ্যে যদি আমরা দিই তাহলে দেখা যাবে যে তার বাচ্চার ইনফেকশন হচ্ছে কিনা। তার মানে ইমিউনিটি ফিল্টার নিয়ে যে মেশিনের মধ্যে যদি আমরা দিই সেখানে আমাকে বলে দিবে যে বাচ্চা কতটুকু ইনফেকশন।
এটা আরো বেশি ইজি, এটা বাইরের দেশে করা হয়, আমাদের দেশে সাধারণত খুব একটা বেশি করে না। আমরা সাধারণত প্র্যাকটিক্যালি আমরা করি, পপুলার হয় দিনাজপুর পপুলার আমরা করাচ্ছি, বেটি হয় শুধু ইনডেট কমতে পারি। কি করব, সাধারণত আমাকে হিস্ট্রি নিতে হবে। আর যদি বলে দেয় যে তার একটা সাধারণত এরকম তার 30 সপ্তাহে অথবা তার এরকম কয়েকটা বাচ্চা মারা গেছে, অথবা সে বলতে পারে যে তার, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে আর এই ধরনের ঘটনা যেহেতু ঘটে গেছে একটা অ্যাটম নিতে হবে। অ্যাটমটা কি, এই অ্যামনিওটিক ফ্লুইডটাকে আমরা যখন একটা মেশিনে পাবো, সেই মেশিনের মধ্যে একটা অপটিক্যাল ডেন্সিটি আছে। এই অপটিক্যাল ডেন্সিটি দেখে আমি বুঝতে পারবো বাচ্চা অ্যাফেকশন হচ্ছে কিনা। 3টা জোন থাকে, এ বি সি, লোয়ার জোন, মিডল জোন, আপার জোন। লোয়ার জোনে যদি আমার অপটিক্যাল ডেন্সিটি দেখা যায় তাহলে বাচ্চাটা খুব একটা বেশি অ্যাফেকশন হয়নি। যদি মিডল জোনে থাকে, যে অ্যামনিওটিক ফ্লুইডের অপটিক্যাল থাকে, তার ধরে নিতে হবে যেখানে যদি আপার সিতে চলে যায় তার মানে ধরে নিতে হবে যে বাচ্চা খুবই যে কোনো সময় বাচ্চা, তার মানে এখানে একটা কার্ভ থাকবে। কার্ভটা মানে প্রথমের দিকে ধীরে ধীরে এটা বাড়া শুরু করছে, তার মানে প্রথম দিকে লোয়ার ছিল, ধীরে ধীরে এটা আপার জন্য চলে গেছে, তার মানে এই জিনিসটা খুব খারাপ। এখন হচ্ছে আমি কিভাবে ভাগ করব অপটিক্যাল ডেন্সিটিটা। সাধারণত লিলিস চার্ট আছে, লো জোন, এটাকে বলা হয় লিলিস চার্ট। এই অপটিক্যাল ডেন্সিটি আমরা এটাকে বলা হয় লিলিস চার্ট। এই লিলিস চার্টের মধ্যে আমরা কিভাবে হিসাব করব, সাধারণত দেবে যদি লো জোনে যদি থাকে তাহলে সাধারণত বাচ্চা অ্যাফেকশন হয়নি, আমরা প্রেগন্যান্সিটাকে কন্টিনিউশন করতে পারবো টার্ম পর্যন্ত। যদি এটা মিডল জোনে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই 2 সপ্তাহ পরে আবার কনফার্ম করতে হবে যে এটা একই মিডল জোনে আছে নাকি আরো বাড়ছে। তারপরে বাচ্চার আরবিসি কোয়াড্রাসিটিস, বাচ্চার পর থেকে আম্বিকার পর থেকে ব্লাড নিয়ে দেখবো যে বাচ্চার হিমোগ্লোবিনটা কম কেমন, বাচ্চা অ্যানিমিয়া হয়ে যাচ্ছে কিনা। যদি দেখি যে বাচ্চার অ্যানিমিয়া লেভেলটা খুবই কমে গেছে তাহলে আমাকে ইন্টারভিউ করা লাগবে। যদি দেখি যে এটা আমার, আর যদি দেখি যে কোনোভাবে ইন্টারনেট ট্রান্সমিশন বাংলাদেশে সম্ভব না, বাংলাদেশে হয় যেটা এক্সেস, সেই ক্ষেত্রে বিদেশে সম্ভব। কোনো কারণে যদি আপার জন্য ধরে নিতে হবে যে বাচ্চা খুব খারাপ, যদি সপ্তাহ পার হওয়ার সঙ্গে সঙ্গে টার্মিনেশন করে বাচ্চাটাকে যেখানে এনে হবে, যদি সপ্তাহ নিচে থাকলে আমাকে এটা হবে যে বাচ্চার অবস্থা কি, যদি দেখি আমাকে সঙ্গে সঙ্গে, যদি কোনো সপ্তাহে দেখা যাবে না, সেটা একটা ওয়েল ইউজ সেন্টার ভালো ভালো পেডিয়াট্রিশিয়ান আছে, সেখানে জায়গায় ফটোথেরাপি দেওয়ার মেশিন আছে, ইনকিউবেটর আছে, সেসব জায়গায় আমাকে পাঠাতে হবে। কি কি পরীক্ষা আমি করবো, এটা থিওরিটিক্যাল, এটা আমরা করতে পারি না, সাধারণত শুধু যেরকম এইটুকু বলতে পারলে তোমাদের জন্য এনাফ। আদার কি কি পরীক্ষা আছে, আল্ট্রাসাউন্ড, বাচ্চার জন্য আমি করবো ডপলার করে দেবো, বাচ্চার ব্লাড ট্রান্সফিউশন কোনো হ্যাপার করে দেখে বাচ্চার ম্যাচুরিটি, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, বাচ্চার কোনো অ্যানোমালি, সবকিছু আমি দেখে নিতে পারবো। প্রিভেনশন কি, এটা কোনো প্রিভেনশন আছে? রোগী এসে যদি বলে যে না আমার রক্ত গ্রুপ নেগেটিভ, আমার হাজবেন্ড পজিটিভ, এখন অ্যান্টিবায়োটিক, আমার কি কোনো রকম মানে প্রিকশন নেওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, প্রিকশন আছে। যদি আমি আরএস নেগেটিভ পাই তাহলে সেক্ষেত্রে তাকে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক যদি দেখি যে আমাদের আরএস নেগেটিভ মা, তাহলে সেক্ষেত্রে আমাকে সাধারণত ডেলিভারি পরপরই আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 72 আওয়ার্সের মধ্যে অ্যান্টিটি শরীরের মধ্যে দিতে হবে, যাতে করে তার ইমিউন সিস্টেম এটাকে চিনে বসে। 2 নম্বর, যদি কোনো কারণে মা মিস করে, মা জানতে না পারে, জানে না সেটা অথবা হাসপাতালে আসতে পারেনি, তাহলে আমরা রোগীকে আশ্বস্ত করবো যে আপনি 3 দিনে দিতে পারেন না, যে কি হয়েছে, আপনি 1 মাস পর্যন্ত অ্যান্টিটি দেওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে আফটার ডেলিভারি পরপরই দিতে হবে, 72 ঘন্টা দিতে পারলে বেশি ভালো। আর যদি বেশি দেরি হয়ে যায়, পেশেন্টকে কিনতে না পারে, পয়সার দাম যেহেতু বেশি, সেজন্য তুমি এটা 28 দিন পর্যন্ত দেওয়া যায়। বিফোর ডেলিভারি আমরা 28 বা 32 সপ্তাহে একটা প্রোফাইলেটিক দিয়ে দিই, তখন রক্ত গ্রুপ অনেকে বের করা যায় না। অনেকে সাধারণত যদি অ্যামনিওসিন্থেসিস বা ফটোসিনথেসিস করে বাচ্চার ব্লাড গ্রুপ সাথে বিদেশে করা যায়, ওরা সরাসরি কনফার্ম হয় না যে যদি বাচ্চার আরএস নেগেটিভ থাকে তারা তো অ্যান্টিটি দেওয়ার দরকার নাই, যদি বাচ্চা পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা অ্যান্টিনেটালি দেয়। আর আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যেটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি, যদি কোনো মা নেগেটিভ থেকে বাবা যদি পজিটিভ থেকে, আমি সাধারণত মানে আন্দাজ করে 28 বা 32 সপ্তাহ যে কোনো সময় একটা অ্যান্টিটি আমি দিয়ে দিই। তারপর ডেলিভারি হওয়ার পর যদি দেখি যে বাচ্চা আরএস নেগেটিভ তাহলে কিছু করার দরকার, যদি বাচ্চা আরএস পজিটিভ হয় তাহলে একটা সেকেন্ড ডোজ আমি দিয়ে দেবো। আর এরপরে আমি যদি দিতে না পারি তাহলে 28 দিনের মধ্যে দিয়ে দেবো। কোনো কারণে যদি অ্যান্টিনেটালি দিতে পারলো না, পেশেন্ট কিনতে পারলো না, অথবা আমি মানে পেশেন্টকে ম্যানেজ করতে পারলাম না, সেক্ষেত্রে ডেলিভারি পরপরই রক্ত গ্রুপ কনফার্ম করে তারপরে অবশ্যই আমাকে অ্যান্টিটি দিয়ে দিতে হবে। ডোজটা কিভাবে দেবো, 300 মাইক্রোগ্রাম পাওয়া যায় 12 সপ্তাহের আগে ডেলিভারি যদি আবশ্যক হয়ে যায়। প্রেগন্যান্সি যে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে যদি আমরা অ্যান্টিটি দিয়ে দিই তাহলে ওইটা কি বাচ্চার শরীরে যাবে না? না, এটা তো বেসিক্যালি মায়ের শরীরে রেখে দিলে, বাচ্চার শরীরে গেলে এটা নিয়ে বাচ্চার খুব একটা এফেকশন হবে না, খুব সামান্য পরিমাণ, তো 300 মাইক্রোগ্রাম, খুব
খুবই অল্প, এটা মনে হয় একটা সিরিঞ্জে যখন তোমরা ওয়ার্ডে আসবে দেখবা খুব সামান্য পরিমাণ। আমার টার্গেট হচ্ছে মায়ের শরীরে আগেই আমি জিনিসটাকে ঢুকাই রেখে দিব, যখনই বাচ্চার অ্যান্টিজেনটা মায়ের শরীরে আসবে ওই অ্যান্টিবডিটা মায়ের অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করে দিবে, নতুন করে বাচ্চার শরীর থেকে যে অ্যান্টিজেনটা আসছে সেটা অ্যান্টিবডি তৈরি করার সুযোগই পাবে না। আমার টার্গেট হচ্ছে ঘরের মধ্যে আমি মাস্তান ঢুকাই রাখবো, যখনই বাহির থেকে কোনো লোক চলে আসবে এই মাস্তানে ওকে নষ্ট করে দিবে, মানে বাহিরের লোক এসে আমার ঘর আর ভাঙচুর করার সুযোগই পাবে না। এখন তুমি বলতে চাচ্ছ যে এই অ্যান্টিবডিটা যেহেতু মাকে দিচ্ছি বাচ্চার কাছে যাবে কেন, যদি গেলে যেতে পারে খুব সামান্য পরিমাণ, এটা দিয়ে বাচ্চার খুব একটা অ্যাফেকশন হবে না, ক্ষতি হবে না। আমার টার্গেট হচ্ছে মায়ের অ্যান্টিজেনটা ঢুকে বসে আসছে বাচ্চার কাছ থেকে গেছে সেটাকে ডিসকাশন করে দেওয়া। ক্যালকুলেশনটা হচ্ছে নাম্বার কতটুকু বেসিক্যালি যদি হিসাব করে দিতে পারতাম যে যতটুকু আরবিসি কেসে ততটুকু আমি হচ্ছে অ্যান্টিটি দিব, এটা দিতে পারলে সবচেয়ে বেশি ভালো। বিদেশি ওরা হিসাব করে দেয় 12 সপ্তাহের আগে 50 দেয়, 12 সপ্তাহ পরে 300 দেয়। আমি সাধারণত 50 দেই না, আমরা 300 দিই, কারণ পেশেন্ট কষ্ট করে কিনে নিয়ে আসছে আর অনেক সময় পেশেন্ট 12 সপ্তাহের আগে আমাদের কাছে আসে না। এই জন্য 300 মাইক্রোগ্রাম এটাই প্রেসক্রাইব করা হয়। এখন কতটুকু আরবিসি শরীরের মধ্যে ঢুকলো তার এগেইনস্ট ডিটেল সেটা আমাদের ক্লিয়ার বাস্কের একটা টেস্ট আছে, ক্লিয়ার বাস্কি টেস্টের মাধ্যমে আমি কিন্তু জানতে পারবো। কিন্তু জানলে কিভাবে করব, এখানে বলা আছে যদি আমি একটা পাওয়ার ফিল্ড নেই, যদি 80টা আরবিসি ঢুকে যায় আমার শরীরের মধ্যে, মানে 80টা আরবিসি যদি ঢুকে যায় তাহলে অ্যাটলিস্ট 4 ml এর মধ্যে 80, মানে 1 ml এর মধ্যে 20টা করে ফিটাল আরবিসি থাকে। তাহলে যদি 80, আমি যেটা ফিল্ডের মধ্যে যদি দেখি যে 80টা আসে তাহলে বুঝবো 4 ml গেছে, যদি দেখি 60 তাহলে বুঝবো 3 ml গেছে, যদি বুঝি যে 20টা আরবি তাহলে বুঝতে হবে যে 1 ml, যদি দেখি যে 10 ml 10টা আরবি তাহলে ধরে নিতে হবে 0.5 ml, মানে একটা হিসাবের সঙ্গে ওরা ব্যালেন্স করছে যে 1 ml এর মধ্যে 20টা করে আরবিসি ঢুকে। যদি কোনো কারণে তার 30 ml এর বেশি যায় তাহলে বুঝতেই পারতেছো তার কি ঘটনাটা ঘটে যাবে। যদি এই ফিটাল ব্লাড মোর দ্যান 30 ml হয় তাহলে দেখা যাবে এখানে তার প্রতি মানে ইয়ের জন্য ডোজ 10 মাইক্রোগ্রাম প্রতি ml এর জন্য অতিরিক্ত আরো 10 মাইক্রোগ্রাম করে ডোজ বেশি লাগে। মানে এখানে আমরা হিসাব করছি যে আমরা ধরে নিই সাধারণত একটা স্ট্যান্ডার্ড এমআর 4 ml এর জন্য 80টা আরবিসি কে ডিস্ট্রাকশন করার জন্য 300 মাইক্রোগ্রামটাই এনাফ। 300 মাইক্রোগ্রাম। কোনো কারণে যদি তুমি দেখো যে না তোমার এই পাওয়ার ফিল্ডের মধ্যে একেবারে হাজার হাজার তার আরবিসি বসে আছে, তখন তুমি যদি মনে করো যে তুমি যদি হিসাব করো যে 30কে তখন তোমাকে 20 দিয়ে গুণ করতে হবে, মানে 1 ml এর মধ্যে থাকে হচ্ছে 20টা আরবিসি, তাহলে 30কে তুমি যদি 20 দিয়ে গুণ করো প্রায় 600 আরবিসি থাকবে, তখন তোমার প্রতি ml এর জন্য 10 মাইক্রোগ্রাম করে অতিরিক্ত তোমাকে অ্যান্টি দেওয়া লাগবে। আসলে আমরা এত কিছু হিসাব আমরা করি না, সাধারণত আমরা এম্পিরিক্যাল 300 মাইক্রোগ্রামটা দিয়ে রাখি, এটাই আমি দিই, কারণ আমরা ওই পাওয়ার ফিল্ড আমাদের দেশে পাওয়া যায় না, আমি গুনে গুনে আরবিসি কাউন্ট করতে পারবো না কতটুকু ml গেছে আন্দাজ করে, এইভাবে কিন্তু 10 মাইক্রোগ্রাম করে দেওয়া সম্ভব হয় না। তোমার এত কিছু জানার দরকার নেই, শুধু জেনে রাখবা যে আমরা ডেলিভারির পরপরই 72 ঘন্টার মধ্যে চেষ্টা করবো, অ্যাজ তাহলে 72 ঘন্টার মধ্যে করার চেষ্টা করি কি আমরা যখনই আমার কাছে আসে আমি আগে থেকে বলতে থাকি এটা দামি ইনজেকশন আসতে কিনতে হবে, টাকা পয়সা রাখেন, এটা যদি দিতে অনেক বাড়ির সাথে লোক আছে দেরি করে অনেক টাকা পয়সা থাকে না, সেই 72 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করো। যদি কোনো কারণে 72 ঘন্টার মধ্যে দিতে না পারলো অথবা টাকা নেই অথবা আসেনি হাসপাতালে তাহলে তুমি চেষ্টা করবা 1 মাসের মধ্যে দেওয়া যাবে। এটা হচ্ছে যে ফিটার অ্যান্টিবডি শরীরে ব্লু কালার গুলো অ্যান্টিবডি, এখন ওরা বসে বসে এগুলো কাউন্ট করবে, এটা অ্যান্টিবডি সরি এটা হচ্ছে ফিটাল আরবিসি, এটা হচ্ছে মায়ের আরবিসি আর এই ব্লু কালারটা হচ্ছে ফিটাল আরবিসি, তার মানে ওরা এরকম পাওয়ার ফিল্ডের মধ্যে বসে বসে কাউন্ট করে এখানে কতগুলো আছে এখানে কতগুলো আছে, এগুলো ইম্যাচুর আর কি, যাই হোক এই জিনিস ওরা করে। আরো আছে এখানে অল্প অল্প করে ঢুকছে, এখানে একটা আসছে, তারপরে এই যে এই জায়গাটার মধ্যে এখানে আসছে, এভাবে করে করে এখানে আসছে, এখানে কিন্তু একসাথে অনেকগুলো ঢুকে গেছে, তারপরে এই যে উপরে আসছে, তার মানে এরা এইভাবে কিন্তু পাওয়ার ফিল্ডের মধ্যে মাইক্রোস্কোপ নিচে কাউন্ট করলে বেশি ভালো, কাউন্ট করে দেওয়াটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। এখন কথা হচ্ছে প্ল্যান অফ ডেলিভারি, ডেলিভারিটাকে আমি কোথায় করাবো, প্রথমে চিন্তা করতে হবে ডেলিভারিটাকে আমাকে কখনোই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি পার করা যাবে না, না প্রথমে মাথা মধ্যে ঢুকায় নাও। যদি মা নেগেটিভও হয় তারপরে আমাকে চিন্তা করতে হবে যে মার যদি অ্যান্টিবডি যদি আমি টাইটার করে দেখি যে না মা নেগেটিভ, মার শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করেনি, বা তার মানে অ্যান্টিবডি ডেভেলপ না করা মানে হচ্ছে বাচ্চার কাছ থেকে কোনো অ্যান্টিজেন মায়ের শরীরে ওই পরিমাণে এসে পৌঁছায়নি, অথবা এসে পৌঁছালো অ্যান্টিটি ওইভাবে তৈরি হয়নি, তার ইমিউন সিস্টেম অত বেশি ডেভেলপ হয়নি, সেক্ষেত্রে আমাকে তারপরও আমাকে এক্সপেক্টেড অফ ডেলিভারি পার করা যাবে না। কেন করা যাবে না, যতই দিন যাবে প্লাসেন্টা ততই বেশি থিনিং হবে, একটা সময় থিনিং হওয়ার পরে দেখা যাবে যে হুহু করে মায়ের কাছ থেকে যে অ্যান্টিবডি ডেভেলপ করে সেটা বাচ্চা চলে যাবে। এই জন্য আমার টার্গেট হচ্ছে খুব দ্রুত ডেলিভারিটা করাই দেওয়া। যদি কোনো মা পজিটিভ হয়ে যায়, পজিটিভ অ্যান্টিবডি ডেভেলপ করে যায়, তাহলে অবশ্যই লিলির চার্টের মাধ্যমে ম্যানেজ করতে পারলে বেশি ভালো, লোয়ার জোন না মিডল জোন না আপার জোন। এখন কথা হচ্ছে আমি কিভাবে তাকে ম্যানেজ করবো, কোন রুটে ট্রানজিশন করবো। মনে রাখতে হবে অনলি অবস্টেটিক্যাল ইন্ডিকেশন, মা যদি প্রিভিয়াস সিজারেশন থাকে, মার যদি একলামশিয়া থাকে, মার যদি তার কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন থাকে, মার যদি এই ক্ষেত্রে শুধু আমি সিজারেশন করবো, বাকি ক্ষেত্রে আমি এটাকে নর্মাল ডেলিভারিটাই অ্যালাউ করবো। অনেকে বলে আরএস নেগেটিভ, এটা একটা ইন্ডিকেশন,
সিজারের জন্য আরএস নেগেটিভ কোনো ইন্ডিকেশন না না না, ইন্ডিকেশন হবে আরএস নেগেটিভ, ইন্ডিকেশন হবে তার অবস্টেটিক্যাল কোনো কারণে। কি কারণে অবস্টেটিক্যাল হতে পারে? আইদার বাচ্চাটা তার হচ্ছে দেখা গেল বিগ বেবি, তার হচ্ছে কেপার পেলভিক ডিসপ্রপোর্শন আছে, প্লাসেন্টা প্রিভিয়া এপিএস আছে, তারপরে তার প্রিভিয়াস সিজার সেকশন, তারপরে তার কি হতে পারে তার একলামশে ডেভেলপ করছে, এই ধরনের কারণ যে কারণে সিজার সেকশন ইন্ডিকেশন, সেই কারণে শুধু আমরা সিজার করব। বাকি সব ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ। নর্মাল ডেলিভারি কিভাবে করবো? মেমব্রেন রাপচার করে দিতে পারি, অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে ইন্ডাকশন দিতে পারি, অথবা অক্সিটোসিন দিয়ে ইন্ডাকশন। মোট কথা আমি ইন্ডাকশন দিয়ে ডেলিভারি করতে পারি, অথবা সিজার সেকশন করবো। সিজার সেকশন করবো শুধুমাত্র আমরা অবস্টেটিক্যাল ইন্ডিকেশনের জন্য। আরএস নেগেটিভ ব্লাড গ্রুপ সিজারের জন্য ইন্ডিকেশন হতে পারে না। এখন কথা হচ্ছে আমি যে ব্লাডটা কালেকশন করব, ব্লাডটা যে আমি কালেকশন করব, এই ক্ষেত্রে আমি কি কি জিনিস মেনটেন করব? এখানে আমি 5 ml যখন আফটার ডেলিভারি সবসময় আমি বলে রাখি যে দুটা টেস্ট টিউব নিয়ে এসে রাখে দাও, ব্লাড ব্যাংক থেকে আমাকে টেস্ট টিউব এনে দাও। তোমরা যখন ডেলিভারি করো, আমার যখন সিজার সেকশন আমি করবো, নর্মাল ডেলিভারি করব, তখন আমি কর্ড ব্লাড থেকে 5 ml ব্লাড নেব। তার মধ্যে দুটা ভাগ করব আমি। উপরে থাকবে আমার হচ্ছে 3 ml, নিচে থাকবে আমার 2 ml। উপরে 3 ml এর মধ্যে 3টা পরীক্ষা করবো, নিচে 2 ml দিয়ে দুটো ব্লাড করবো। উপরে থাকবে প্রোটেড ব্লাড, এটার মধ্যে আমি কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করবো না। উপরে 3 ml এর মধ্যে 3টা পরীক্ষা, এবং এটা হচ্ছে কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করবো না। আর নিচেটা হবে 2 ml, এর সাথে আমি এটা অক্সিডেটেড ব্লাড মানে একটু অ্যান্টিকোয়াগুল্যান্ট অ্যাড করে দেবো। এই প্রোটেড ব্লাড দিয়ে আমি এবিও ব্লাড গ্রুপে আরএস টাইপিং করবো। বাচ্চার অ্যান্টিবডি শরীরের মধ্যে আসছে ডেট কুম টেস্ট করবো। এখন বাচ্চার শরীর থেকে যেহেতু সরাসরি নিবো, এটার নাম হবে ডেট কুম টেস্ট। আর যদি মায়ের শরীর থেকে নিতাম, সেটা হচ্ছে ইন ডেট কুম টেস্ট। 3 নম্বর হচ্ছে সিরাম বিলিরুবিন করবো, বাচ্চা জন্ডিস ডেভেলপ করতেছে কিনা। আর অক্সিডেটেড ব্লাড দিয়ে বাচ্চা যে ওই যে হাইপোক্সিয়া হয়, অ্যানিমিয়া হয়, তার হিমোগ্লোবিন এস্টিমেশন করবো। আর বাচ্চার শরীরে যেহেতু অ্যানিমিয়া হাইপোক্সিয়া হয়, তখন আরবিসি ব্রেকডাউন হওয়ার জন্য অনেক ইম্যাচুর আরবিসি তৈরি হবে। এই ইম্যাচুর আরবিসি আছে কিনা সেটাও আমি দেখবো। পরীক্ষার সময় এই স্লাইডটা খুবই বেশি ইম্পর্টেন্ট, যে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি আফটার ডেলিভারি তুমি কি কাজ করবা। প্রথমে আমাকে একটা কর্ড ব্লাড থেকে 5 ml ব্লাড নেবো, তার মধ্যে ব্লাডটাকে দুটো টেস্ট টিউবে ভাগ করে নিব। একটা টেস্ট টিউবে প্রোটিন ব্লাড থাকবে 3 ml, 3 ml দিয়ে 3টা পরীক্ষা করবো, এবিও ব্লাড গ্রুপে আরএস টাইপিং, সিরাম বিলিরুবিন আর ডিএইচ কুম টেস্ট। আর অক্সিডেটেড ব্লাড নিব 2 ml, সেখানে হিমোগ্লোবিন দেখবো, যার কারণে এখানে আরবিসি ব্রেকডাউন হয়, হিমোগ্লোবিন অ্যানিমিয়া ডেভেলপ করে। আর এখানে প্রচুর ইম্যাচুর আরবিসি আসে তোমার এই যে ব্লাড স্প্লাইম, সেটাকে আমাকে দেখে নিতে হবে। তার মানে এই জিনিসটা। আর আমরা কিছু জিনিস মানে অ্যাভয়েড করবো, যে সাধারণত আমরা দেখা গেছে যে ম্যানুয়াল যে রিমুভার যে প্লাসেন্টা সাধারণত করবো না, কারণ ম্যানুয়াল রিমুভার যখন প্লাসেন্টা আমরা যখন করতে যাবো, ওই ক্ষেত্রে দেখা যাবে যে সাধারণত কিছুটা ব্লাড ট্রান্সমিশন মায়ের কাছে বাচ্চার কাছে মায়ের কাছে চলে যাবে। আর আমরা এখানে সাধারণত অনেক সময় আমরা হচ্ছে পিপিএস বন্ধ করার জন্য আর্গুমেন্টন ইউজ করি। এখানে আমরা আর্গুমেন্ট পারতপক্ষে অ্যাভয়েড করবো। মানে কিছু কিছু জিনিস আসছে যেটা আমরা প্রিকশন হিসাবে আরএস নেগেটিভ মায়ের ক্ষেত্রে আমরা করবো। আমরা প্লাসেন্টা টানা হেস্টা করবো না, কারণ প্লাসেন্টা টানা হেস্টা করলে এই কিছুটা অ্যান্টিবডি মায়ের শরীরে আবার ঢুকে বসে থাকবে, তখন দেখা যাবে যে আলটিমেটলি পরে প্রেগন্যান্সিতে মার এফেক্ট হবে। 2 নম্বর আমি এখানে চেষ্টা করবো পিপিএস হলে অক্সিটোসিন প্রোস্টাগ্ল্যান্ডিন দিব, আর্গুমেন্টটাকে অ্যাভয়েড করবো। এখন তো প্রয়োজন না, চেষ্টা করবো এটা অ্যাভয়েড করতে। কিন্তু এখানকার স্লাইডের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় জিজ্ঞেস করা হবে একটা মা যদি আরএস নেগেটিভ আসে তুমি কি করবা। প্রথমে জিজ্ঞেস করতে হবে যে মা প্রথমে আমি দেখে নিব বাবার ব্লাড গ্রুপটা কি। বাবা যদি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমার আরএস নেগেটিভ নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। যদি বাবা পজিটিভ হয়, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে বাবা কি পজিটিভ হলে তার জেনোটা যদি আমি করতে পারি। জেনোটা বিদেশে করা হয়, যেটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস। যদি হেটেরোজাইগাস হয়, 50টা বাচ্চার মানে 50% বাচ্চাদের সাথে এফেক্টেড হবে, 50% এফেক্টেড হবে না। আর হোমোজাইগাস 100% এফেকশন হওয়ার অসুবিধা আছে। এরপরে আমাকে দেখতে হবে মা প্রেগনেন্ট হওয়ার পর 12 সপ্তাহে একবার, 28 সপ্তাহে একবার, 35 সপ্তাহে একবার আমি অ্যান্টিটি টাইটার করে দেখবো। যদি অ্যান্টিবডি নেগেটিভ থাকে, তাহলে কিছু করার দরকার নেই, প্রোফাইলেটিক আমি একটা অ্যান্টিটি দিয়ে দিতে পারি 28 বা 32 সপ্তাহে। যদি দেখি যে না মার এফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি শুধু টাইটার করে দেখবো, এবং এমন একটা সেন্টারে মাকে পাঠাবো যেখানে বাচ্চার এক্সচেঞ্জ ট্রান্সমিশন, যেখানে বাচ্চার তোমার ফটোথেরাপি মেশিন, যেখানে বাচ্চার তার হচ্ছে যত রকম কমপ্লিকেশন, অ্যানিমিয়া, জন্ডিস ডেভেলপ করছে, ইয়ারথোব্যাসিপিটালিস, তার যে ইন্টারনেট ট্রান্সমিশন অথবা এক্সটারনাল যে ট্রান্সমিশন যে ব্যবস্থাগুলো আছে, সেসব জায়গায় আমি তাকে পাঠাবো। আর সিজার সেকশনটা কখনোই আরএস নেগেটিভের জন্য ইন্ডিকেশন না। সিজার সেকশন অনলি করবো আদার কারণের জন্য। আদার তার প্রিভিয়াস সিজার আছে, অথবা বাচ্চাটা খুব বড় সিপিটি আছে, কেপার পেলভিক ডিসপ্রপোর্শন, প্লাসেন্টা প্রিভিয়া, এই ক্ষেত্রে যে কারণে সিজার সেকশন ইন্ডিকেশন সেক্ষেত্রে করবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা আরএস নেগেটিভ বাচ্চার নর্মাল ডেলিভারি হয়, সিজার সেকশন কত মা বাড়িতে ডেলিভারি আছে মা জানেই না তার আরএস নেগেটিভ। মাথায় পরীক্ষার সময় তোমাদের কোনটা কোনটা ধরা হয় সেই স্লাইডগুলো আমি একটু করে নিই। পরীক্ষার সময় ধরা হবে তোমাদেরকে, আমি আবার স্লাইডগুলো আরেকবার করে যাই। যে প্রথমে ধরা হবে যে আরএস নেগেটিভটা কি। আসলে বেসিক্যালি এই ক্যাপিটাল ডিটাকে আমরা আরএস পজিটিভ আরএস নেগেটিভ ডিটারমিনেশন হিসেবে নিই। তারপরে মা বাবা হচ্ছে হোমোজাইগাস হেটেরোজাইগাস হতে পারে। তারপরে বাবা যদি
আমাদের দেশে পার্সেন্টেজ কত 5 to 10%, এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় যে প্রতি 100টার মধ্যে 5টা বাচ্চা বা 10টা মায়ের মধ্যে এই জিনিসটা গন্ডগোলটা হবে। তারপরে এই আরএস পজিটিভ যদি হোমোজাইগাস হয় একদম 100% প্রতিটা বাচ্চা অ্যাফেকশন হবে, হেটারোজাইগাস হলে 50% অ্যাফেকশন হবে, কিন্তু কোন বাচ্চা হবে কোনটা হবে এটা আমি আলাদা করে মায়ের পেটে যদি কেউ অ্যামিনোসিন্থেসিস পলিসিন্থেসিস করে দেখতে পারে, বিদেশে এটা করা হয়, তারা পারবে, কিন্তু আমরা আপনার ডেলিভারি সাধারণত জানতে পারি। তারপরে মার শরীরে এরকম পজিটিভ ব্লাড গ্রুপ, মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, এই পজিটিভ ব্লাড যখন মায়ের শরীরে আসবে তার এগেইনস্ট ইমিউন সিস্টেম এই অ্যান্টিবডি ডেভেলপ করবে। এই অ্যান্টিবডিটা পরবর্তীতে বাচ্চার শরীরে এসে ফিটাল আরবিসিটাকে ডিস্ট্রাকশন করবে। এটা হচ্ছে বেসিক মেকানিজম। প্রথমে মায়ের ইমিউন সিস্টেম সেটাকে চিনে রাখবে, তারপর তার অ্যান্টিবডি তৈরি করা শুরু করে দেবে। কোন কোন কারণে হতে পারে, কোনো মা যদি বিয়ের না হয় বা বিয়ের আগে যদি মিসম্যাচ ট্রান্সমিশন করে এবং আফটার ম্যারেজ ফিটো ম্যাটারনাল হিউমারাস হবে। তারপরে বুঝতে হবে যে এবি ইনকম্পিটিভিটি খুব দ্রুত হয়, সঙ্গে সঙ্গে হয়, কারণ শরীরের মধ্যে আবার অ্যান্টিবডি রেডি হয়ে আসে, কিন্তু আরএসটা প্রথমে চিনবে, তৈরি করতে তার একটু সাধারণত সময় লেগে যায়। সাধারণত ফিটো ম্যাটারনাল হিউমারাসটা সাধারণত থ্রুআউট দ্য প্রেগন্যান্সিতে হতে পারে বা ডেলিভারির সময় হতে পারে। এবং কোন সময় সবচেয়ে বেশি হয়, প্রথমে ফার্স্ট ট্রাইমেস্টারে কম, সেকেন্ড ট্রাইমেস্টার মাঝে মাঝে, লাস্ট ট্রাইমেস্টারে সবচেয়ে বেশি হবে। তারপর আমি দেখালাম বাবা পজিটিভ মা নেগেটিভ, এই ক্ষেত্রে তার মায়ের এগেইনস্টে তার বাচ্চা যদি পজিটিভ হয় তার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেই অ্যান্টিবডি পজিটিভ ব্লাড গ্রুপটা মায়ের শরীরে আসতেছে, তারপরে সে আসার পরে অ্যান্টিবডি ডেভেলপ করবে, সেই অ্যান্টিবডিটা পুনরায় মায়ের কাছে বাচ্চার কাছে যায়, বাচ্চা বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করাচ্ছে। এরপরে আমরা শিখতেছি কোন কোন ক্ষেত্রে এই ফিটো ম্যাটারনাল হিউমারাসটা হওয়ার সুযোগ বেশি, অ্যাবর্শন, বিভিন্ন প্রসিডিউর, সিপিএস, অ্যামনিওসিস, পিএস, ট্রমা, কতটুকু মিনিমাম 0.1 হলে এনাফ, কিন্তু 100টার মধ্যে 83টা বাচ্চাটাই সেফ হয়ে যায়, মাত্র 17টা বাচ্চা ইমিউন সিস্টেম তাকে অ্যাফেক্ট করে। এই 83 বাচ্চাটা কিভাবে সেফ হয়, সাধারণত দেখা যায় খুব সামান্য পরিমাণে হয়তো ব্লাড ঢুকছে, অথবা তার ইমিউন সিস্টেম অ্যান্টিজেনটাকে চিনতেই পারেনি, অথবা অ্যান্টিজেনটা খুবই দুর্বল, অথবা আমার শরীরে যে অ্যাবিও ইনকম্পিটিভ যে অ্যান্টিবডি আছে তারাই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করে ফেলছে। আর এখানে আমি ছবি আকারে দেখাইছি যে মা নেগেটিভ বাবা পজিটিভ, তারপরে পজিটিভ বাচ্চা ডেভেলপ করলো, সেই পজিটিভ রক্ত মায়ের শরীরে আসলো, মায়ের শরীরে ইমিউন সিস্টেম এটাকে চিনে অ্যান্টিবডি তৈরি করলে সেই অ্যান্টিবডি পুনরায় বাচ্চার শরীরে ব্যাক করে যায়, বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করলো। পরীক্ষার সময় কিন্তু এটাও জিজ্ঞেস করা হয় যে মেকানিজমটা বলো, তখন তোমাকে কিন্তু এই মেকানিজমটা এই ছবি আকারে তোমাকে বুঝে বুঝে মাথায় রেখে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে যে পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় ইন্টারঅ্যাকশন কি সমস্যা হবে, আফটার ডেলিভারি কি হবে, ইন্টারঅ্যাকশন বলতে হবে অ্যানিমিয়া, যেহেতু তার অ্যান্টিজেন কোর্স করে গেছে, তার আরবিসি ব্রেকডাউন হচ্ছে, হাইপোক্সিয়া হবে, লিভার ড্যামেজ হয়ে হাইপোপ্লাটিনেমিয়া হবে, হার্ট ফেলিয়ার হয়ে বাচ্চা মারা যাবে। আর আফটার ডেলিভারি জন্ডিস ডেভেলপ করবে, যদি বিলিরুবিনটা 20 মিলিগ্রামের বেশি হয় সেক্ষেত্রে কার্নি টেস্ট পর্যন্ত ডেভেলপ করতে পারে। এবং মার হচ্ছে যেহেতু বেশি বাচ্চা যেহেতু হাইড্রেস অনেক বেশি ফ্লুইড বেড়ে যাবে শরীরের মধ্যে, যেহেতু ইডিমা থাকবে, সেক্ষেত্রে পলিহাইড্রেমিনাস ভবিষ্যতে প্রিএক্লাম্পসিয়া এবং আলটিমেটলি পোস্টপার্টাম হিউমারাস হবে। আমি কি পরীক্ষা নিরীক্ষা করবো, প্রথমে হাজবেন্ডের ব্লাড গ্রুপটা করবো পজিটিভ না নেগেটিভ, এখানে থেমে যাবো, নেগেটিভ হলে আর কিছু করার দরকার নেই, যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবডি স্ক্রিনিং করবো কখন, 12 সপ্তাহে 28 এবং 35, যদি পজিটিভ হয় তাহলে আর তখন আমি ফার্দার শুধু অ্যান্টিবডি টাইটার করবো। মোট কথা প্রথমে পজিটিভ বাবা পজিটিভ না নেগেটিভ, যদি পজিটিভ না হয় নেগেটিভ তাহলে ঝামেলা মিটে গেল, যদি পজিটিভ হয় তাহলে আমি অ্যান্টিবডি টেস্ট করবো, অ্যান্টিবডি যদি নেগেটিভ হয় তাহলে 12 সপ্তাহে একবার করে, 28 সপ্তাহে একবার রিপিট করবো, 35 সপ্তাহে আরেকবার রিপিট করবো। যদি নেগেটিভ হয় কোনো ঝামেলা নেই, ডেলিভারির পরে বাচ্চা রক্ত গ্রুপ কনফার্ম করে আমি অ্যান্টিবডি দিয়ে দেবো। বাচ্চা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই কোনো অ্যান্টিবডি লাগবে না, পজিটিভ হলে অ্যান্টিবডি দিতে হবে 72 ঘন্টার মধ্যে, যদি বেশি দেরি হয়ে যায় তাহলে আমি 1 মাস সময় দিতে পারবো। আর যদি বাবা যদি নেগেটিভ হয় বাচ্চা যদি নেগেটিভ তাহলে এখানে কিছুই করার দরকার নেই। যদি টাইটারটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে একটা ওয়েল ইকুইপড সেন্টারে পাঠাতে হবে, যেখানে আবার এক্সচেঞ্জ ট্রান্সমিশন, ফটোথেরাপি, ইনকিউবেটর, এনআইসিইউ সাপোর্ট আছে, ভালো পেডিয়াট্রিশিয়ান আছে, সেই জায়গায় পাঠিয়ে দিতে হবে। তারপর আমাকে বলতে হবে যে সাধারণত এই অনেক সময় আমরা এই এস্টিমেশন করতে পারি যে বিলিরুবিনটা কতটুকু তার শরীরে গেছে, আমি যদি অ্যামিনোফ্লুইড থেকে বিলিরুবিনটা নিয়ে আসে সেটাকে যদি আমি দেখতে পারি তাহলে একটা লিলিস চার্ট আছে, এই চার্টের মধ্যে আমি ফেলে দিব বিলিরুবিনটা কত লেভেল আছে, এ বি সি, এটা মানে ভালো, লোয়ার জোনটা ভালো, বি জোনটা একটু খারাপ মোটামুটি, তারপর সি জোনে যদি থাকে তাহলে আমাকে যে সপ্তাহে থাকুক না কেন সেটা যদি প্রিটার্মও হয় আমাকে একটা ওয়েল ইকুইপড সেন্টারে নিয়ে যায় বাচ্চাটাকে ডেলিভারি করানোর ব্যবস্থা করে দিতে হবে। এরপরে আমার করতে হবে যে আর কি পরীক্ষা আছে আলোচনা করে দেখবো যে পলিহাইড্রেমিনাস হচ্ছে কিনা, বাচ্চার ব্লাড ফ্লোটা ঠিক আছে কিনা, বাচ্চার হার্টবিট সিটিজি করে দেখবো। আর আমি চেষ্টা করবো ডেলিভারির পরপরই 72 ঘন্টার মধ্যে, প্রয়োজন না যদি সম্ভব না হয় তাহলে 1 মাসের মধ্যে অ্যান্টিডি দেওয়া যাবে। এখন কথা হচ্ছে আপনার ডেলিভারি সাথে কতটুকু আমি দেখবো, বিফোর 12 সপ্তাহের মধ্যে 50, 12 সপ্তাহ পরে 300। আর আসলে কতটুকু আরবিসি ঢুকছে সেটা যদি আমি মেজার করে দিতে পারি সবচেয়ে বেশি ভালো হয়। সাধারণত মেজার করা সম্ভব হয় না, আমরা অ্যাম্ব্রিকের সাধারণত ওয়ার্ডে আমরা দিয়ে ফেলি, কতটুকু দেওয়া হয় কতটুকু থাকে পরীক্ষার সময় ধরা হবে। তারপরে আমি লিখে দিচ্ছি যে এই ক্ষেত্রে আমি ডেলিভারিটা কোন রুটে হবে, নর্মাল হতে পারে, সিজারিয়ান হতে পারে, সিজারিয়ান শুধু হবে অনলি সিজারিয়ান সেকশন যে ইন্ডিকেশনের জন্য, আরএস নেগেটিভ করে ইন্ডিকেশন না।
ডেলিভারি কর্ড ব্লাড নেওয়া হয় পরীক্ষার সময় এটা সবাইকে ধরা হয় কর্ড ব্লাড নিয়ে তুমি কি করবা আদৌ কি কর্ড ব্লাড নেওয়া হবে কিনা অনেক সব বুঝে না কি কেন করবো না করবো 5 ml নেওয়া হয় 2টা টেস্ট টিউব নেওয়া হয় কোনটাতে কত ml নেওয়া হবে কোন 5টা পরীক্ষা করা হবে পরীক্ষার সময় এটা তোমাকে ধরা হবে তার মানে এই স্লাইডের মধ্যে কোন এই যে কালেকশন অফ ব্লাড এটা পরীক্ষার সময় ধরা হয় তারপরে তোমার হচ্ছে এই কতটা অ্যান্টি আমি দেবো এটা পরীক্ষার সময় ধরা হয় তারপরে অ্যান্টিটি কতদিনের মধ্যে দিব এই স্লাইডটা ধরা হবে অ্যান্টিবায়োটিক স্ক্রিনিং আমি কত সপ্তাহে করব এটা ধরা হবে তারপরে ব্লাড গ্রুপ ইনভেস্টিগেশন এটা ধরা হবে এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট মার কি কমপ্লিকেশন সেটা ধরা হবে বাচ্চার কি কমপ্লিকেশন সেটাও ধরা হবে তারপরে মেকানিজমটা যে আমি মেকানিজম ছবি আঁকার এটা প্রকাশন ধরা হয় তারপরে খাবার ক্ষেত্রে কেন 83টা বাচ্চা কেন বেঁচে যায় আর কেন 17টা বাচ্চার ক্ষেত্রে কমপ্লিকেশন হয় সেটা তোমাকে প্রকাশন ধরা হবে মেকানিজম অ্যান্টিজেন কয় ধরনের আছে সেটা ধরা হবে কোন সময় প্রিডিসপোজ ফ্যাক্টর কোন কানেক্টিভিটি ম্যাটার ট্রান্সমিশন সুযোগটা বেশি সেটা ধরা হয় আর এছাড়া মেকানিজমগুলো এটা শিখাই দিলাম তোমাদেরকে আর মোটামুটি বাকিগুলো তো এই মোটামুটি যে কয়টা স্লাইড আমি বলে ফেলে এই কয়টা স্লাইড থেকে পরীক্ষা ধরা হয় আর বাকিগুলো তোমার বেসিক জিনিসটা বাবাও যদি নেগেটিভ হয় ঝামেলা চুকে গেল মা নেগেটিভ বাবা যদি পজিটিভ হয় বিদেশে জেনোটাইপ করে দেখে হোমোজাইগাস না হেটারোজাইগাস আমাদের দেশের সূচনায় আমি সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দেখবো অ্যান্টিবায়োটিক যদি আমি 12 সপ্তাহে একবার দেখবো একবার 28 সপ্তাহে দেখবো একবার 35 সপ্তাহে যদি নেগেটিভ থাকে কিছু করে দেখেন ডেলিভারি পরে বাচ্চা ব্লাড গ্রুপ কনফার্ম করে আমি সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে দিব এটাই আমার মেইন মেকানিজম আর যদি বাচ্চা মানে ইয়ে হয় যদি দেখি যে ডেলিভারি পরে দেখা গেলো যে বাবা যদি পজিটিভ এবং মানে সেক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে অ্যান্টিটি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে পজিটিভ হলে আমি টাইটার করে দেখবো টাইটার করে মানে ইনজেক্ট কুম টেস্ট করে দেখবো যে টাইটারের মধ্যে যদি টাইটার বাড়তে থাকে তো সেক্ষেত্রে আমাকে একটা ওয়েল ইকুইপ সেন্টারে পাঠাতে হবে বাচ্চা ডেলিভারি করার জন্য আর আফটার ডেলিভারি বাচ্চা যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে আমার কিছু পজিটিভ হলে অ্যান্টিটি দিয়ে দিব 1 মাস পর্যন্ত এটা দেওয়া যায় আর একটা আমি অ্যান্টিটি দিব কি দিব তার জন্য আমাকে 5টা টেস্ট করে দিতে হবে কি কি টেস্ট একটা অক্সিজেনেটেড ব্লাড একটা প্রোটেড ব্লাড 3 ml নিব সেখানে আমি বিলিরুবিন ব্লাড গ্রুপ আর সঙ্গে আমি ডিএইচ কুম টেস্ট মানে অ্যান্টিবডিটা দেখবো আর যদি যেটা আমার অক্সিজেনেটেড ব্লাড সেখানে আমি হিমোগ্লোবিন দেখবো আর ইম্যাচুর আরবিসি কি পরিমাণে আমার শরীরে বাচ্চা শরীরে আছে সেটা আমি দেখবো আজকে বেসিক্যালি তোমাদের এইটুকু পড়লেই হবে যে আরএস নেগেটিভের মেকানিজমটা জানতে হবে মায়ের নেগেটিভ হলে সঙ্গে বাচ্চা বাবার ব্লাড গ্রুপ কনফার্ম করতে হবে বাবা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কত সপ্তাহে তুমি অ্যান্টিবডি দেখবা অ্যান্টিবডি যদি নেগেটিভ হয় কবে তুমি অ্যান্টিবডি দিবা ডেলিভারি পরে কট ব্লাড কিভাবে নিয়ে কি কাজ করবা আর যদি বাবা পজিটিভ হয়ে যায় আর যদি অ্যান্টিবডি পজিটিভ থাকে মায়ের শরীরে তাহলে সেক্ষেত্রে তুমি মাকে তুমি কোন জায়গায় পাঠাবা এবং সবার ক্ষেত্রে কি রিয়াকশন হবে অনেক সময় লোকে এসে বলে তার 5টা ডেলিভারি হয়ে গেছে বাড়িতে সব আরএস নেগেটিভ মা হয়তো জানেই না মা বাবার ব্লাড গ্রুপ হয়তো করাই হয় দেখা যাবে ওই যে সে 83টার মধ্যে পড়ে গেছে সে 83% এর মধ্যে পড়ে গেছে আর অত বেশি অ্যাক্টিভ ছিল না অত সে চিনতেই পারেনি অথবা খুব কম পরিমাণ মায়ের শরীরে রক্তটা বাচ্চা কাছে মায়ের শরীরে গেছে অথবা তার অ্যান্টিজেনটা খুব দুর্বল ছিল এই কারণে 83টা বাচ্চারা স্টপ করে যাবে অনলি 17% এর ক্ষেত্রে রিয়াকশন হবে কিন্তু তুমি আমি আগে থেকে বলতে পারবো না কে 83 মধ্যে পড়বে কে 17 এর মধ্যে পড়বে আরএস নেগেটিভ মোটামুটি পড়ানো কিন্তু হয়ে গেছে কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো কোশ্চেন থাকলে আমাকে বলো কারো কোনো কোশ্চেন আসছে আমাকে সেটা বলে দাও ম্যাম এনটিটি ইনজেকশনটা কিভাবে কাজ করে এটা আরেকটু বলুন কাইন্ডলি আচ্ছা একটু আগে কি কোশ্চেন করছেন আমার ফিমেল স্টুডেন্ট ও কোশ্চেনটা শুনে নেই দাঁড়াও তো শুনে বলে দাও ম্যাম আমি নিয়ে কোশ্চেন ছিলাম প্রেগন্যান্সি বাট একটু ম্যাম করোনা ভ্যাকসিনটা প্রেগন্যান্সিতে দেয়া যাবে কিনা এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি করোনা ভ্যাকসিনে তো খুবই গন্ডগোল হচ্ছে কেউ বলতেছে বিদেশে দেওয়া হচ্ছে হ্যাঁ বিদেশে কাদেরকে দেওয়া হয় যারা ওয়ার্কিং ওমেন মানে হচ্ছে একটা মা ডক্টর সে হাসপাতালে কাজ করে সেক্ষেত্রে সে নেবে কিনা তারপর ধরো যেহেতু প্রেগনেন্সিতে তার ঝুঁকিটা বেড়ে যায় মৃত্যু ঝুঁকি আমাদের কদিন আগে একটা আমাদের ডক্টর সরতি মেডিকেলের ডক্টর ইন্টারনি ছিল সে কিন্তু স্কোয়ারে যায় ও প্রেগনেন্ট অবস্থায় তারপরে গত সপ্তাহে আমার হাসপাতাল থেকে কিন্তু আমাকে কল দিচ্ছে গত শনিবারে আমাকে গত সপ্তাহে যেদিন আমি ঈদের পরে জয়েন করতে গেলাম শনিবারে কিন্তু হাসপাতাল থেকে কল দিচ্ছিল আমি কিন্তু আইসিইউতে যাওয়ার আগে পেশেন্ট মারা গেছে মানে এখন বলতেছে যে এই ভ্যাকসিনটা দিলে তাহলে বাচ্চার তো শরীরে কিছুটা প্রোটেকশন হয়ে থাকলো মানে এখন এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি যেহেতু এই ভ্যাকসিনের ইয়েটা
মানে ইফিকাসিটা কেমন, এটা সেফটি মেজার আছে কিনা এখন পর্যন্ত আবিষ্কার। বিদেশে একদম র্যান্ডম দিচ্ছে, বিদেশে ওরা কোনো কথা বলে না, ওদের দেশে ওরা ওদের পিপলদেরকে এত বোঝাতে হয় না, ওরা নিচ্ছে। আমাদের দেশে যেহেতু কুসংস্কার একটা দেশ, কোনো কারণে একটা মা যদি ভ্যাকসিন দিয়ে মারা যায় সেটা বেশি ইস্যু হবে, কিন্তু মা যে ভ্যাকসিন ছাড়া যে কত কত মানুষ মারা যাচ্ছে সেটা শুধু পাত্তা দিচ্ছে না। আমাদের দেশে সেফ, এখন পর্যন্ত ভ্যাকসিনটা সেফ, 100% সেফ, কোনো ঝামেলা হয়নি। বরঞ্চ ভ্যাকসিন না নিলে একটা সুবিধা কি, যে মার কিন্তু মানে হয়তো করোনা হলেও খুব মাইল্ড অ্যাটাক হবে, কিন্তু সিভিয়ার হবে না, এই জন্য ভ্যাকসিনটা সেফ। কিন্তু যেহেতু গভর্নমেন্ট প্রোটোকলের জন্য আমরা এটা ওপেনলি বাইরে বলতে পারবো না এটা সেফ কিনা। এখন পর্যন্ত আমাদের দেশের প্রোটোকলে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিভ মাদার, আমাদের দেশে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিভ মাদার কিন্তু দিতে পারতেছে না। হ্যাঁ, এখনকার প্রেক্ষাপটে ইয়েতে কিন্তু এটা বলা হয়েছে যে তোমার ইয়েতে বাইরের দেশে কিন্তু এটা দিচ্ছে। যেহেতু এখন আসে নাই, এখন পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট ডিক্লারেশন দেয়নি, এই জন্য আমরা বলবো যে প্রেগনেন্ট মা নেওয়াটাই বেটার, ল্যাকটেটিভ মাদার নিতে পারবে। আর পরের দিন কি কোশ্চেন করা যে ইনজেকশনটা কিভাবে করবে? জি ম্যাম। আচ্ছা, ইনজেকশনটা কিভাবে কাজ করবে মানে হচ্ছে তোমার বাহিরে অনেক মাস্তান, এখন তোমার ঘরে যে কোনো সময় সে ভাঙচুর করে যাবে। এখন তুমি কি করলে বুদ্ধি করে যে আমি আমার ঘরের মধ্যে 2-4টা মাস্তান রেখে দিই, তাহলে যখন কোনো বাহিরের মাস্তানটা আমার শরীরের মধ্যে আমার ঘরের মধ্যে আসবে তখন কিন্তু আমি নতুন করে মাস্তান তৈরি করার সুযোগ পাবো। তখন কি হবে, আমার যে মাস্তানগুলো তৈরি হয়েছে শরীরের মধ্যে, যেটা আমি আমার ঘরের মধ্যে রেখে দিচ্ছি, তারাই কিন্তু ওদেরকে অ্যাটাক করবে। মানে তোমার ব্যাপারটা তুমি প্রস্তুতি নিয়ে রেখে দিচ্ছি, আমার শরীর আমার ঘরের ভিতরে 2-4টা মাস্তান আমি রেখে দিচ্ছি, যে আসার সঙ্গে সঙ্গে বাহিরে যখন মাস্তান আমার ঘরটাকে অ্যাটাক করবে তখন যুদ্ধক্ষেত্র আমার ঘরের মধ্যে 2টা সৈনিক বসে আছে, আর বাহির থেকে কর্তৃপক্ষ যখনই আমার শরীরে মানে ঘরের মধ্যে ঢুকবে সঙ্গে সঙ্গে আমার এই সৈনিকটা যায় ওদের সৈনিকটাকে মেরে ফেলবে। কিন্তু যদি বাহিরের শত্রু আমার ঘরের মধ্যে ঢুকে গেল, এরপরে যদি আমি দেখি যে আমার মানে সৈন্য আনতে বা আমার প্রোটেকশনের জন্য যদি লোকজনকে ডাকতে ডাকতে একটা সময় কিন্তু আমার পুরো ঘরটাই ডিস্ট্রাকশন হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমি যদি জেনে যাই যে বাবা পজিটিভ, যে কোনো সময় প্রিটারম্যাটারাল ট্রান্সমিশন হয়ে মায়ের কাছ থেকে বাচ্চার পজিটিভ, যদি আমি অ্যামনিওসিস কোয়ারেন্টাইন করে যদি আমি জানতে পারতাম। বিদেশে কি হয়, ওরা মায়ের পেট থেকে সিরিঞ্জ দিয়ে বাচ্চার পর্যন্ত চলে যায়, বাচ্চার আরবিসি নিয়ে আসে, ওখান থেকে দেখে যে বাচ্চার ব্লাড গ্রুপটা পজিটিভ, যদি নেগেটিভ হয় তাহলে ওরা কিছুই করে চুপচাপ বসে থাকে, কোনো ঝামেলা নাই। কিন্তু যদি কারণ হচ্ছে ভোটার জায়গা একটা ব্যাপার আছে, বাবা যদি নেগেটিভ হয় তাহলে কিছুই হলো না, বাবা যদি পজিটিভ হয় তুমি বলতে পারতেছো না যেটা বাবাকে হেটেরোজাইগাস নাকি হোমোজাইগাস। যদি হোমোজাইগাস হয় তাহলে অল বাচ্চা অ্যাফেক্টেড হবে, কিন্তু বাবা যদি হেটেরোজাইগাস হয় তাহলে কি এই বাচ্চাটা পজিটিভ হতেও পারে নেগেটিভ হতে পারে। কোনটা হবে, বাইরের দেশে ওরা একদম মায়ের প্লাসেন্টা থেকে বাবার একদম বাবার মায়ের অ্যাবডোমেন পায়ার্স করে প্রায় একদম বাচ্চা পর্যন্ত ফিটায় পট ব্লাড পর্যন্ত চলে যায়, পট থেকে পডোসিনথেসিস করে ওখান থেকে ব্লাড নিয়ে এসে দেখে যে বাচ্চাটা নেগেটিভ না পজিটিভ। যদি বাচ্চা নেগেটিভ হয় তাহলে কিছু করার দরকার নাই, যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আর কি করে মায়ের শরীরে নতুন করে ইমিউন সিস্টেমকে বন্ধ রাখার জন্য মায়ের শরীরকে মানে এই নতুন অ্যান্টিজেনকে চিনতে দেওয়া যাবে না, যাতে করে সেই অ্যান্টিজেনকে এক্সপোজারে না যায়। আগে থেকে মায়ের শরীরে আমি যদি অ্যান্টিবডি দিয়ে ঢুকায় রেখে দিই তাহলে কি হবে, ওই অ্যান্টিবডিটা কোনো কারণে যদি বাচ্চার শরীর থেকে অ্যান্টিজেন পজিটিভ অ্যান্টিজেন যায় তাহলে সেটাই ডিস্ট্রাকশন হয়ে যায়, মায়ের ইমিউন সিস্টেম নতুন করে ওকে চিনে ওই অ্যান্টিবডি তৈরি করবে না। যে পরিমাণ অ্যান্টিজেন তুমি বলতে পারো ম্যাডাম আমি কি অ্যান্টিজেন গুনে গুনে দিব, সাধারণত 300 মাইক্রোগ্রাম এনাফ, এটা একটা স্ট্যান্ডার্ড হিসাব, এটা হিসাব করে দেওয়া আছে অ্যাটলিস্ট 4 ml পর্যন্ত এটা প্রোটেকশন দিতে পারবে, এর থেকে বেশি প্রোটেকশন সাধারণত দিতে পারবে, কিন্তু আসলে 4 ml এনাফ, এত বেশি আসলে যেভাবে আমরা বলতেছি এক্সচেঞ্জ ট্রান্সমিশন এত বেশি সাধারণত হওয়ার কথা না, মাত্র তো 1 ml মাত্র হয়, সেখানে আমি 4 ml পর্যন্ত প্রোটেকশন দিয়ে রাখতেছি। আর এখন তুমি বলতে পারো যে ম্যাডাম যাদের ক্ষেত্রে বাড়িতে ডেলিভারি হচ্ছে তো জানি না, ওই যে বলে দিলাম হয়তো অ্যামাউন্টটা খুবই কম পরিমাণ গেছে, অথবা 2 নম্বর হতে পারে যে অ্যান্টিজেনটা খুব দুর্বল, অথবা মায়ের ইমিউন সিস্টেম এটাকে চিনতেই পারেনি, আর যদি চিনেও সেই পরিমাণ সে রেসপন্স করে অ্যান্টিবডি তৈরি করে না। মোদ্দা কথা হচ্ছে মায়ের শরীর ইমিউন সিস্টেম যাতে নতুন করে অ্যান্টিজেনকে চিনতে না পারে, আমি আগে থেকে অ্যান্টিবডি দিয়ে ঢুকায় রেখে দিব, যখনই বাচ্চার কাছ থেকে পজিটিভ অ্যান্টিজেন আসবে ওই অ্যান্টিবডিটা ওই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রাকশন করে দিবে, কোনোভাবে মায়ের ইমিউন সিস্টেমকে মায়ের মেমোরি সেলকে চিনতে দেওয়া যাবে না যে শরীরের মধ্যে শয়তান ঢুকে গেছে, এখন এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার টার্গেট হচ্ছে আমি মায়ের শরীরে কোনোভাবে বাচ্চার যে অ্যান্টিজেন ঢুকছে সেই অ্যান্টিজেন অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি করতে দিই, আমি আগে থেকে একটা অ্যান্টিবডি দিয়ে ঢুকায় রেখে দিব, সেই অ্যান্টিবডিটা যদি কোনো কারণে ভুলক্রমে বাচ্চার অ্যান্টিজেন ঢুকে যায় মায়ের শরীরে তাহলে সেটা এখানে ডিস্ট্রাকশন হয়ে যাবে, এই প্রসেসটা এখানেই থেমে যাবে। এখন তুমি বলতে পারো যে ম্যাডাম ডেলিভারির আগে আন্দাজ করে দেওয়া যাবে, ডেলিভারির পর দিলে সুবিধা কি, ডেলিভারির সময় আসলে ট্রান্সমিশনটা বেশি হয়, এই জন্য বলা হয়েছে ডেলিভারির পরপরই দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। 1 নম্বর যদি তুমি দিতে না পারো 72 ঘন্টার মধ্যে দাও, তাও যদি না পারো 28
ইউজুয়ালি প্রথম বাচ্চাটা এসকেপ করে যায়, কারণ মায়ের শরীর থেকে অ্যান্টিজেনটা যখন বাবার শরীরে বাচ্চার শরীরে যাবে, তার ইমিউন সিস্টেম থেকে চিনতে 6 মাস পার হয়ে যায়। তারপর 6 মাস হতে হতে যখন সে অ্যান্টিবডি তৈরি করতে আরো 3 মাস লাগে, তারপর সেই অ্যান্টিবডি যখন পুনরায় বাচ্চার শরীরে ঢুকবে তার আগে কিন্তু ডেলিভারি হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বাচ্চা এসকেপ করে যায়, কিন্তু মায়ের ইমিউন সিস্টেম কিন্তু অলরেডি চিনে রাখছে এবং অ্যান্টিবডি তৈরি করে রেখে দিচ্ছে। সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা বেশি হবে, কারণ অলরেডি মায়ের শরীরে নতুন করে অ্যান্টিজেন ঢোকার সুযোগ নেই, অলরেডি মায়ের শরীরে অ্যান্টিজেন আগেই ঢুকে অ্যান্টিবডি তৈরি করে রেখে দিচ্ছে। এই জন্য প্রথম বাচ্চাটা এই প্রসেসের মধ্যে থাকার জন্য অ্যান্টিবডি ডেভেলপ করবে, পুনরায় সেই অ্যান্টিবডি বাচ্চার শরীরে আসবে। এই ঘটনা করতে কিন্তু মিনিমাম 6 থেকে 9 মাস লাগে। এই জন্য প্রথম বাচ্চা ভালো হয়ে বের হয়ে যায়, সেকেন্ড বাচ্চা থেকে অ্যাফেকশন হওয়াটা বেশি, কারণ অলরেডি মায়ের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ হয়ে বসে আসছে। এখন কোনো কারণে যদি মায়ের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ হয়ে বসে থাকে, সেক্ষেত্রে তোমাকে আর অ্যান্টিবডি নিয়ে মাথা ঘামানো যাবে না যে কতটুকু অ্যান্টিবডি তৈরি হলো, কতটুকু অ্যান্টিবডি দিব কি দিব না, আর কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে একবার যদি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, সেখানে তোমাকে থেকে আর অ্যান্টিবডি দেওয়ার দরকার নাই। তখন তোমাকে চিন্তা করতে হবে এই বাচ্চা ইনফেকশন হচ্ছে কিনা, তখন সিটিজি আল্ট্রাসাউন্ড করে ভালো একটা সেন্টারে, যেখানে বাচ্চা হাইড্রোস্পিটাল যাতে না হয়, বাচ্চা যাতে অ্যানিমিয়া ডেভেলপ না করে, বাচ্চা যাতে জন্ডিস না হয়, বাচ্চা যেখানে এক্সেস ট্রান্সমিশন, যেখানে যে সুবিধা ফ্যাসিলিটিস গুলো আছে, সেখানে তখন আমি ম্যানেজমেন্ট নিয়ে মাথা খাওয়াবো, তখন আমি আর ডায়াগনোসিস নিয়ে মাথা খাওয়াবো না। কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো আমাকে। ম্যাডাম, আমাদের দেশে কি অ্যান্টিবডি টাইটারটা ডেলিভারি করা হয়, মানে এটা কি প্র্যাকটিস করা হয়? কোশ্চেন থাকলে বলো, সমস্যা নাই। তোমাদের টপিকসটা একটু হার্ড মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, আমি আসলে বিভিন্ন রকম ছবি দিয়ে কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা কতটুকু বুঝছো আমি জানি না। বিভিন্ন রকম এখানে আমি বিভিন্ন রকম ছবি দিয়ে জিনিসটা বুঝাইছি, তোমরা এখন এই ছবিটা সবচেয়ে বেশি ভালো আমি দেখাই দিই তোমাদেরকে। এই ছবিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে মায়ের বাচ্চার রক্তগুলো মায়ের বাচ্চার যেতে আসলো, মায়ের ইমিউন সিস্টেম সেটাকে চিনে ফেললো, তারপরে অ্যান্টিবডি ডেভেলপ করলো। এইটুকু করতে করতেই ফার্স্ট প্রেগনেন্সিটা বের হয়ে যায়, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিটাতে অ্যান্টিবডি শরীরের মধ্যে লক্ষ লক্ষ অ্যান্টিবডি ঢুকে বসে আসছে। যখনই তার একটা করে বাচ্চা থাকবে, যখনই সেই অ্যান্টিজেনটা যখন বাচ্চার নেক্সট প্রেগনেন্সিতে ইজিলি কিন্তু ঢুকে যাবে, যদি বাচ্চার ক্ষেত্রে মানে সেকেন্ড বাচ্চাটা অ্যাফেকশন হওয়ার সুযোগটা বেশি। ম্যাম আমরা তো ফার্স্ট প্রেগন্যান্সি টার্মিনেশনের পর 72 আওয়ার্স এর মাঝে অ্যান্টিডি ইনজেকশনটা দিব। ম্যাম যদি হচ্ছে ফার্স্ট প্রেগন্যান্সি চলাকালীন সময়ই হচ্ছে মানে 32 উইকস বা 36 মানে থার্ড ট্রাইমেস্টারের মাঝে যদি হচ্ছে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, ওই বাচ্চাটা ম্যাম ইফেক্টেড হবে না, কিন্তু সেকেন্ড যে বেবিটা ওইটা তো ইফেক্টেড হবে ম্যাম। তখন আমাকে ওই মাকে তখন আর আমি টাইটার করে দেখবো। যখন সেকেন্ড বাচ্চা কনসিভ করলো, মা এসে আমাকে বললো যে আমি নেগেটিভ, আমার হাজবেন্ড পজিটিভ, আমার অ্যান্টিবডি পজিটিভ, তখন তুমি প্রথমে টেস্ট করে দেবা, ইনডেক্স কোম টেস্ট, আর আসলে তার কথা সত্য কিনা, তার মানে সত্য করে দেখলো যে হ্যাঁ সত্য। ওই মাটাকে তো আমরা আর ওই যে অ্যান্টিডি ইনজেকশনটা দিয়ে কোনো লাভ হবে না। কেন লাভ? কোনো লাভ নাই, কারণ মার শরীরে লাখ লাখ কোটি কোটি অ্যান্টিবডি তৈরি, তুমি ওই 300 মাইক্রোগ্রাম আর কোনো হেল্প করবে না। তখন নিয়ে চিন্তা করতে, তখন চিন্তা করতে এই বাচ্চাটা অ্যাফেকশন হচ্ছে না, বাচ্চাটাকে মনিটর করবো কিভাবে, আলট্রাসোনোগ্রাম, সিটিজি, কালার ডপলার, বাচ্চার কোনো অ্যানিমিয়া হচ্ছে কিনা, বাচ্চার ইডিমা হচ্ছে কিনা, বাচ্চার জন্ডিস ডেভেলপ করতেছে কিনা, তখন আমাকে অ্যামিউনিটি ফিটের মধ্যে জন্ডিস, মানে অলরেডি বাচ্চার জন্ডিস হলে কিন্তু মায়ের শরীরে বোঝা যাবে না, কোথায় বোঝা যাবে, বাচ্চার পানিটার মধ্যে, মানে ফ্রিজের মধ্যে কোথায় অ্যামিউনিটি ফিটের মধ্যে কিন্তু বিলিরুবিনটা চলে আসবে। তখন তুমি যদি এই অ্যামিউনিটি ফিটে ড্রপ করে যদি তুমি ওই লিলিস চার্ট, যেটা আমার লিলিস চার্ট একটুকে দেখাইছি, তাহলে আমি 3টে জোনের মধ্যে ফেলে দিই, লোয়ার জোন, মিডল জোন, আজানটা পড়বে। হ্যাঁ, বের হয়ে চলে গেল। সেকেন্ড বাচ্চা গেলাইতে তো মায়ের শরীরে লাখ লাখ কোটি কোটি অ্যান্টিবডি আছে, এখন তো আর নতুন করে অ্যান্টিডি দেওয়ার কোনো সুযোগ না, তুমি বাহির থেকে কেন অ্যান্টিবডি দিবা, অলরেডি শরীরের মধ্যে তৈরি হয়ে গেছে, এখন আর এই অ্যান্টিডি তোমার শুধু টাকা নষ্ট। তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি তখন মনিটর করবো এই বাচ্চাটার কি হচ্ছে, তার মানে আমি টাইটার করবো, 1:8 ছিল, এখন 1:16, 32, 64, তখন দেখবো যে না, তার মানে অ্যান্টিডিটা বাচ্চাকে অ্যাফেকশন করতেছে, আমি টাইটার থেকে বুঝবো। তখন আমার মেইন টার্গেট হবে এই বাচ্চাটাকে কি আমি গ্রামে রাখবো না শহরে রাখবো, ঢাকায় পাঠাবো না বিদেশ পাঠাবো, এমন একটা সেন্টারে পাঠাবো যেখানে আমার ইন্টারনেট ট্রান্সমিশন, এক্সচেঞ্জ ট্রান্সমিশন, তারপরে হচ্ছে তোমার বিলিরুবিন থেরাপি, ইনকিউবেটর, এই সাপোর্ট, এনআইসি সাপোর্ট আছে কিনা, যাতে ইমিডিয়েট টার্মিনেশন করতে গেলে বাচ্চার কোনো ক্ষতি না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি আদৌ অ্যাফেকশন হচ্ছে কিনা, একটা আমি কিভাবে জানাবো, ওই যে আমি একটা আমি যেটা থিওরিটির কথাবার্তা বলে ম্যাডামের কথা বলি, মুন্নি ম্যাডাম ওনার কথা সবসময় বলতো, যে ম্যাডাম বলতো যে ম্যাডাম যখন সিএ ছিল, ম্যাডাম অ্যাস্ট্রোনস্টার, ওনার প্রফেসর ছিল আর এস জি ম্যাডাম,
ওই ম্যাডাম কি করতো, যদি লো সোশ্যাল করে, এটার দাম কিন্তু অনেক বেশি, 1500 থেকে 3000, কোথাও 4500 টাকা দাম। ওই ম্যাডাম নাকি প্রত্যেকটা গরিব মাকে নাকি এটা পয়সা দিয়ে কিনে দিত। বলতো কি যে ও তো জানে না যে ওর এই বাচ্চাটা বেঁচে গেছে, পরের বাচ্চাটা যার ব্যাড অবস্থা গেছে, যার 2-3টা বাচ্চা মারা গেছে, তখন উনি নাকি নিজের পকেট থেকে টাকা দিয়ে বলতো যে যার লো সোশ্যাল কন্ডিশন খারাপ তাকে তুমি এখনই দিয়ে দাও। এই পদ্ধতিটা আমি মুন্নি ম্যাডামের কাছে দেখছি, ম্যাডামও কিন্তু এই টাকা দিয়ে, এখন সেই জিনিসটা কিন্তু আমি রান করি। যদি কোনো মা নেগেটিভ মা আসে, আমি আপ্রাণ চেষ্টা করি যে তাকে কিভাবে সাহায্য করবো, ফান্ড চাতাতে করি। এরপরে আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু একই কাজ করে। তুমি যদি এটা কাজ করে সদগায় জারিয়ে, আপনি বলতে পারেন ম্যাডাম লো সোশ্যাল কন্ডিশন ঠিক আছে, তোমার দায়িত্ব হচ্ছে রুগীকে যতটা ভাবে বুঝাই দেওয়া, হায়ার সেন্টারে পাঠিয়ে দেওয়া এবং তাকে টাকা পয়সা দিয়ে যদি পারো সহযোগিতা করা। আমার টার্গেট শুধুমাত্র তাকে আমি স্কয়ার, অ্যাপোলো বড় বড় হাসপাতালে পাঠাবো তা না। আমাদের সরকারি মেডিকেলে ইনকিউবেটর আছে, সরকারি মেডিকেলে এক্সচেঞ্জ ট্রান্সমিশন হয়, সরকারি মেডিকেলেই তোমার হচ্ছে সব হয়। এক্সচেঞ্জ মেডিকেলে এখন আমাদের জায়গা ছিল না, এখন 5 তলার ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে, আমাদের এক্সটেনশন হচ্ছে। ওখানে কিন্তু এখন এনআইসি চালু করার পদে ইনশাল্লাহ সামনের 22 সাল থেকে কিন্তু এনআইসি চালু হয়ে যাবে। এনআইসিতে বেসিক্যালি বাচ্চাগুলোকে ম্যানেজ করা যাবে, যেখানে তুমি এটা ভাবার কোনো দরকার নেই যে লো সোশ্যাল কন্ডিশন তার বাচ্চাকে আমি সেভ করতে পারবো না। অন্য 1500 টাকা তোমার চাঁদা তুলে কেউ যদি 15 জন 100 টাকা করে দাও, তাহলে কিন্তু ইঞ্জেকশনটা তোমার কেন। আমি কিন্তু আমার ইন্টারনেট দেখে বলেছি, টাকা পকেটে না থাকে তোমরা ধার করে দাও, ওই টাকাটা পরে সাথে যাও। আমরা কত জায়গায় কত কিছু টাকা খরচ করি, কিন্তু কিছু কিছু জিনিস যদি আমি একটা রুগীকে সেভ করতে পারি, একটা ইঞ্জেকশন কিনে দিয়ে, এটা সরকারি ভাবে সাপ্লাই থাকে না, আমি ইঞ্জেকশন এটা সবাইকে দেওয়া যায় না। এই জন্য এটা আমরা তোমরা কিনে দিব, অথবা যদি দেখা যায় যে না কিনে দেওয়ার দরকার নেই, অ্যান্টিবায়োটিক অলরেডি তাহলে সেক্ষেত্রে আমি ভালো সেন্টারে পাঠাবো। রংপুর মেডিকেল এনএসি সাপোর্ট আছে, এক্সচেঞ্জ ট্রান্সমিশন হয়, ওখানে তোমার বিলিরুবিন কলেজে ফটোথেরাপি মেশিন দিনাজপুরে অরবিন্দ হাসপাতালেও আছে, দিনাজপুরে আমার মেডিকেলে ফটোথেরাপি মেশিন আছে। তার মানে তুমি ম্যানেজমেন্ট করার জন্য যে তোমাকে একটা টাকা পয়সা খুব বেশি খরচ করতে হবে তা, তোমার জ্ঞান থাকতে হবে যে তুমি রুগীর অজ্ঞতার কারণে তুমি রুগীর ক্ষতি করে দিচ্ছ কিনা, 1 নম্বর। 2 নম্বর, তুমি রুগীকে প্রপার জায়গায় পাঠাচ্ছ। তুমি বললে ঢাকায় চলে যান, ঢাকা বলতে ঢাকা মেডিকেলও আছে, ঢাকা বলতে স্কয়ার হাসপাতাল আছে। তোমার টার্গেট হবে স্পেসিফিক সেন্টারে তাকে ঢুকাই দিয়ে আসা। এটা হচ্ছে তোমার আমাদের কাজ। বিদেশে তো আসলে খুঁজতে হয় না, ডাক্তার খুঁজতে হয় না, ওরা খুব সচেতন, ওরা ছোট ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই ওরা জানে ওকে কোথায় যেতে হবে। বাংলাদেশে কিন্তু ডাক্তাররা হাসপাতাল খুঁজে বের করতে হয়, ইভেন ডক্টররাও জানে না তার রুগীকে সে কোথায় পাঠাবে। এই জন্য তোমাদের সঙ্গে শিক্ষা নেওয়া, আমি একটা কথা বলি, আমি বেসিক্যালি লেকচার ক্লাসে নেওয়ার থেকে কিছু প্র্যাকটিক্যাল কথা আমি ইজিলি বলি। কেন 2টা কথা বলি, কেন আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করি। আমি যদি তোমাকে শুধু থিওরিটিক্যাল পড়াই, কঠোর ডক্টর বানানো আমার কোনো দরকার নেই। তুমি তার পারিপার্শ্বিক সামাজিক অবস্থানটা দেখো, তার আর্থিক অবস্থা দেখো, যদি তোমার মনে হয় সে কিনতে পারবে। এমন হতে পারে আমি রুগীকে বলি যে আপনি 500 টাকা দেন, আমি 1000 টাকা দিচ্ছি, হয়ে গেল। তার মানে সে বুঝলো যে কিছু টাকা তাকে খরচ করা লাগবে। অনেক সময় রুগীরা পাঁচি থেকে ইচ্ছা করে দেখে যে ডাক্তার দেয় কিনা। তুমি যদি দেখো যে রুগী কেবিনে থাকতেছে, রুগীটা পেইং বেডে, তার মানে তার পয়সা, তাকে তোমাকে অ্যালাউ করতে হবে। বেসিক্যালি কোনো মা যদি প্রথম থেকে নেগেটিভ হয়, প্রথম থেকে যদি ফার্স্ট ট্রাইমেস্টার তুমি জেনে রাখো, যদি সে পল্লী চিকিৎসক কাছে না যায়, তোমার মতো একটা এমবিবিএস ডাক্তার কাছে যদি আসে, যারা আজকে আমার ক্লাসটা করলাম, তারা প্রথম থেকে করে দেবে যে মা আপনার বাচ্চা যদি পজিটিভ হয়, আপনার কিন্তু একটা খরচের ধাক্কা আছে, আপনি এখন থেকে মাটির ব্যাংকে 10 টাকা করে জমান। ডেইলি যদি সে 10 টাকা করে জমায়, তার চিকিৎসার খরচ কিন্তু উঠে আসবে। সে যদি প্রথম থেকে কনসেন্ট্রেট হয়, প্রথম থেকে কাউন্সিল হয় যে আমার ডেলিভারির পরে বাচ্চার রক্ত গ্রুপ করা হবে, রক্ত গ্রুপ করার পরে এবং যে 5টা টেস্ট করা হয়, এটা মেদিনাসা মেডিকেলে করা হয়, সম্পূর্ণ ফ্রি করা যায়, এর জন্য কিন্তু পয়সা লাগবে না। অনেক সময় যদি কিছুই পরীক্ষা করতে না পারে, আমি বলি অন্তত হাজবেন্ডের ব্লাড গ্রুপটা করো। ব্লাড গ্রুপ যদি করার পর ডেলিভারির পরে যদি কুম টেস্ট, তারপরে বিলিরুবিন, তারপর তোমার অ্যানিমিয়া দেখার জন্য হিমোগ্লোবিন, কিছু যদি করতে না পারো, আমি অনেক সময় রোগীদেরকে বলি অন্তত ব্লাড গ্রুপটা করে কনফার্ম করা। যদি নেগেটিভ হয় আপনি বেঁচে গেলেন, আপনাকে দেওয়া লাগবে না। যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীর লোককে আমি বলি যে আপনার কিছু টাকা জোগাড় করেন, আমি দিব। তাও না পারে আমি দিই, আমি না পারলে আমি ইন্টারনেটে দিই। আমি এভাবে ম্যানেজ করি। আমার সমাজ কল্যাণ তহবিল আছে মেডিকেলে, কিন্তু তারাও কিন্তু কপারেট করে। ইঞ্জেকশন প্রায় সময় সমাজ কল্যাণ থেকে 3000 টাকা নিয়ে এসে কিন্তু আমি এটা দিই। মোট কথা ছাড়া যাবে না, ওর ক্ষতি ও জানে না, ও তো লেখাপড়া করে, ও তো মেডিকেল সায়েন্স জানে না। আজকে আমার এই পড়াটার উদ্দেশ্য তোমাদের মধ্যে কেউ গাইনোকোলজিস্ট হবা, কেউ অবস্টেট্রিশিয়ান হবা, কেউ হয়তো সার্জন হবা, কেউ মেডিসিন ডক্টর হবা, কিন্তু এই জিনিসটা যদি তোমার চেম্বারে মেডিসিন রোগীর মধ্যে একটা প্রেগনেন্ট রোগী এসে বলতে পারে ম্যাডাম আমার কাশি, তার সঙ্গে আমার বাচ্চা নেগেটিভ, তুমি শুধু কাশি নিয়ে মাথা ঘামালা, তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করলা না। অনেক সময় জিপি প্র্যাকটিস করতে গেলে অনেক সময় গাইনি ম্যাডামের কাছে রেফার করতে পারো, সব জায়গাতে আমাদের মধ্যে প্রফেসররা বসে নাই। এই ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক সময় ডিসিশন মেকিং করতে হবে যে একটু দেখি না ব্লাড গ্রুপটা, হাজবেন্ডের ব্লাড গ্রুপটা করে একটু কুম টেস্টটা করে দেখি, এইটুকু পর্যন্ত তুমি করতে পারবা। গ্রামেগঞ্জে হাজবেন্ডের ব্লাড গ্রুপ, কুম টেস্ট, এইটুকু তুমি করতে পারবা। ডিস্ট্রিক্ট লেভেলে তুমি এটা টেস্ট করতে পারবা, ডেলিভারি করতে পারবা। মেডিকেল কলেজে তুমি বাচ্চার এনআইসি সাপোর্ট আছে এমন জায়গায় রেফার করতে পারবা। মোট কথা তোমার জানতে হবে তোমার রুট লেভেলে কি সুবিধা, মেডিকেল কলেজে কি সুবিধা, ডিস্ট্রিক্ট লেভেলে কি সুবিধা, এবং এই মায়ের কত কারো দেখা যাবে যদি রক্ত খুব নেগেটিভ, হাজবেন্ড নেগেটিভ, তুমি এটা নিয়ে ওখানেই শেষ হয়ে গেল। যদি হাজবেন্ড পজিটিভ হয় ওই দিন থেকে মাথা আমাদের ঢুকাই দাও। আমার টার্গেট হচ্ছে একটা মা যেন প্রথম থেকে অ্যান্টিনাল কেয়ারে থাকে। সে যদি একটা অ্যান্টিনাল কেয়ারে থাকে, সে জানবে তার কোথায় ডেলিভারি করাতে হবে, তার রক্ত গ্রুপ রক্ত গ্রুপ নেগেটিভ, শুধু অ্যান্টিবডি নিয়ে মাথা ঘামান না,
তখন তো সিজার সেকশন হোক নর্মাল ডেলিভারি আমি কিন্তু ব্লাড হাতে না ছাড়া কাজ করতে আমরা করি না। যদি রক্ত দরকার পড়ে পিপিএস হয়, কারণ আমি বলে ফেলছি আরএস নেগেটিভ মায়ের কিন্তু পলিহাইড্রেমিনাস প্রিএক্লাম্স পিপিএস হতে পারে, তাহলে পিপিএস হওয়ার জন্য আপনার ব্লাডও রেডি রাখতে হবে। সেক্ষেত্রে শুধু ইনজেকশন না, তার আরএস নেগেটিভ আসা মানে মাথার মধ্যে অনেক টেনশন, ব্লাড নিতে হবে, আরএস নেগেটিভ রক্ত রেডি করে রাখতে হবে, তারপরে বাচ্চার কিছু ম্যানেজমেন্ট আছে, এনএসএস সাপোর্ট দিতে। সুতরাং একটা মা যদি প্রথম থেকে প্রেগন্যান্সি অবস্থায় সে জানে সে আরএস নেগেটিভ গ্রুপ, ঠিক আছে, প্রথম 12 সপ্তাহ ফার্স্ট ট্রাইমেস্টার যদি জেনে ফেলে, তুমি মাথার মধ্যে ঢুকায় নেবে আপনাকে ওই সেন্টার ডেলিভারি করা লাগবে, আপনার এই টেস্টগুলো করা লাগবে, আপনার মেডিকেল কলেজে কট ব্লাড নেওয়া লাগবে বা ডিস্ট্রিক্ট লেভেলে বা হেলথ কম যেখানে করুন না কেন, অন্তত ফাইলের গায়ে বড় করে লেখা থাকবে মা নেগেটিভ বাবা পজিটিভ, এটা কট ব্লাড আফটার ডেলিভারি এবং অ্যান্টিটি দেওয়া লাগবে ব্লাড গ্রুপ করার পর। এইটুকু তুমি যদি একটা বক্স করে তোমার প্রতিটা প্রেসক্রিপশনের মধ্যে বড় বড় করে লিখে রাখো, তাহলে সে তোমার সামনে ডেলিভারি হোক বা ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা যেখানে যাক না কেন মাটা কিন্তু একটা প্রায়োরিটি পাবে। আমার কথা কি বুঝতে গেছে? মেন টার্গেট হচ্ছে তার লো সোশিয়াল কন্ডিশন হওয়া সত্ত্বেও তুমি যদি তাকে গুছাই নাও, সরকার কিন্তু এখন অনেকভাবে সুযোগ সুবিধা দেয়। সরকার কিন্তু যারা গর্ভবতী মাদেরকে স্বাস্থ্য চিকিৎসা ফ্রি, অ্যাম্বুলেন্স ফ্রি 14,000 টাকা দেওয়া হয়। তারপরে এখানে কিন্তু মশারি বাচ্চাদের কাপড় দেওয়া হয়, সমাজ কল্যাণ তহবিল আছে, মেডিকেল কলেজে কোর ফান্ড আছে, আমার তোমার কিন্তু পার্সোনাল একটা অ্যামাউন্ট আছে যেটা এখান থেকে আমি সদকা জারিয়া করতে পারি। মোট কথা তোমার আমার জানতে হবে, তুমি দেখা গেলো বাবা নেগেটিভ, তুমি আজাইরা কথা বলে বসতেছে যে আপনার এই লাগবে সেই লাগবে, আসলে হয়তো কিছুই সে লাগতেছে না, তার মানে তুমি এটা ভুল ইনফরমেশন তাকে দিলা। আবার যদি দেখা যায় বাবা পজিটিভ, তুমি যা খুশি তাই হোক, মোট কথা তোমাকে জানতে হবে তোমার আমার কাজটা হচ্ছে আমরা ডায়াগনোস করব, তারপর সে রোগীকে আমি অ্যালার্ট করে দিব কোথায় ডেলিভারি হবে, কি কি কমপ্লিকেশন হতে পারে, বাচ্চার কি কমপ্লিকেশন, মায়ের কি কমপ্লিকেশন, কত টাকা খরচ দেবে, কোথায় সে ডেলিভারি করবে, এবং এই বাচ্চা যদি অ্যাফেকশন না হয় পরে বাচ্চা যে অ্যাফেকশন হবে পরে বাচ্চা সঙ্গে সঙ্গে তাকে পুরো অবস্টেট্রিশিয়ান আন্ডারে চলে আসতে হবে এবং বলে নিতে হবে আমি আরএস নেগেটিভ ছিলাম, আমার প্রথম বাচ্চা বেঁচে গেছে, এই বাচ্চা বেলা এখন ঝামেলা হচ্ছে কিনা। এই জিনিসটা হচ্ছে মোদ্দা কথা আছে, মেইন টার্গেট হচ্ছে মা নেগেটিভ হলে বাবা পজিটিভ হলে আমার অনেক চিন্তা ভাবনা, মা নেগেটিভ বাবা নেগেটিভ হলে আমার টেনশন করার দরকার নেই, এবং মা নেগেটিভ বাবা যদি পজিটিভ হয় তাহলে তার অ্যান্টিবডি টাইটারটা আমি কখন করব, কত সপ্তাহে করব, নেগেটিভ হলে কখন অ্যান্টিটি দিব, পজিটিভ হলে অ্যান্টিটি দেওয়ার দরকার নেই, তখন আমাকে কোন সেন্টারে পাঠাতে হবে, কিভাবে বাচ্চাটাকে আমি ম্যানেজ করবো এবং কত উইকসে আমি এটাকে টার্মিনেশন করার চিন্তা ভাবনা করবো, এবং টার্মিনেশন যে করবে সে অনেক চিন্তা ভাবনা করবে, প্রিম্যাচুরে বের করা যাবে না, আবার ডেট পার করা যাবে না। আমার কথা কি বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি তাহলে শেষ করে দিব? হ্যাঁ, তোমরা রাতে কি ক্লাস করবা? অন্য টপিক পড়াবো, যদি ক্লাস করো তাহলে পড়াবো, না পড়লে পরের সপ্তাহে যাবো। তোমরা এখনই বলে দাও আমাকে। ম্যাম পরের সপ্তাহে। আমি শুনতে পাচ্ছি না। তাহলে রাতে কি তাই নাকি? তা রাতে কি টুইন প্রেগন্যান্সি পড়াই দিব? টুইন প্রেগন্যান্সি পড়াইছে, মাল্টিপল প্রেগন্যান্সি পড়ানো হয়েছে, ডায়াবেটিস পড়ানো হয়েছে? ম্যাম টুইন তো পড়ানো হয়েছে ম্যাম। কে পড়াইছে? সিদ্দিকা ম্যাম পড়াইছে। না স্লাইড দিছে তোমাদের, স্লাইডে পড়াইছে? না ম্যাম। ও লেকচার তো হয়নি, না লেকচার তো হয়নি। না ম্যাম। আমি আসলে লেকচার আর ক্লিনিক্যাল ক্লাস একসঙ্গে, আমি যে টপিকটা পড়াই এটা লেকচার ক্লিনিক্যাল ক্লাস একসাথে, কিন্তু মানে লেকচারে আমি এটাই পড়াইতাম, ক্লিনিক্যাল ক্লাসও আমি এটাই পড়াইতাম। আমি ওই জন্য স্লাইডটা এমন ভাবে করছি যাতে করে লেকচার এবং ক্লিনিক্যাল ক্লাস তোমার যেন ডকুমেন্ট হিসেবে থাকে। তোমাকে স্লাইড আকারে পড়াইছে? জি না ম্যাম, স্লাইড পড়াইনি। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা আমি একটু টুইন প্রেগন্যান্সি তোমরা তো পড়ে ফেলছো, আমি একটু স্লাইড আকারে দিব, তাহলে স্লাইডগুলো তোমার কালেকশনে থাকবে। তাহলে ইনশাআল্লাহ রাত 9টার সময় আমি চেষ্টা করবো তোমাদেরকে আমি একটু টুইন প্রেগন্যান্সি পড়াই দেবো আমি। হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.